ইন্ট্রোডিউসটা দিয়ে আপনি নিজে থেকেই দেন। আপনি ছাড়া বাকিরা সবাই আমরা লার্নার। আপনার ইন্ট্রোডিউসটা দিয়ে আপনি শুরু করেন। আর রেকর্ডিং তো অবশ্যই থাকবে। আপনি পাশাপাশি ওটাও মেইনটেইন করবেন। থ্যাংক ইউ ভাই। প্লিজ স্টার্ট। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। সো আমাদের আমার প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে বা আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? প্লিজ একটু জানাবেন। শোনা যাচ্ছে আই থিঙ্ক, হ্যাঁ। একটু রেসপন্স করবেন। আসলে আমরা আপনাদেরকে খুব বেশি শিখাতে পারবো না এখানে, কারণ আপনারা সবাই অলরেডি জানেন। জাস্ট এখানে আপনারা কত সুন্দর করে প্রিপারেশনটা নিতে পারেন সে যাত্রায় হয়তো বা একটু ফ্যাসিলিটেট করতে পারি, একটু সহযোগিতা, জাস্ট এতটুকু, হ্যাঁ। তো আজকের এই ট্রেনিংটা মুন্সি ট্রেনিং একাডেমির ব্যানার থেকে হচ্ছে। সো আপনারা মুন্সি ট্রেনিং একাডেমিতে আছেন, আপনাদেরকে এই মুন্সি ট্রেনিং একাডেমির তরফ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আপনারা কাইন্ডলি একজন একটু মুখে কথা বলে আমাকে এনশিওর করবেন যে আমার কথাটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা। জি, একদমই ক্লিয়ার আছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ জি নাবিলা ম্যাম। ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। একটু আমার সাথে কানেক্টেড থাকবেন আপনারা প্লিজ, কারণ আপনারা জানেন, হ্যাঁ, এখানে আসলে আমাদের এই কোর্সগুলোতে স্টুডেন্টরা হচ্ছে মূল নায়ক, হ্যাঁ, আর আমরা জাস্ট হচ্ছি একটু ডিরেক্টরের মতো আর কি। আচ্ছা চলেন তাহলে আমরা শুরু করি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এখান থেকে, জাস্ট এটা একটু জানার জন্য, কারণ ভবিষ্যতে আপনি ইংলিশ ফর ওয়ার্কের ট্রেনার হবেন, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে ইংলিশ ফর ওয়ার্ক এই সিএসটা আসলে কবে অ্যাপ্রুভ হয়। সেক্ষেত্রে এই যে 28শে এপ্রিল 2025 সালে এটা অ্যাপ্রুভ হয়। এটার অথরিটি হচ্ছে এনএসডিএ। এনএসডিএটা কি আসলে? এনএসডিএ হচ্ছে ওয়ান কাইন্ডস অফ বোর্ড, হ্যাঁ, যেমন ঢাকা বোর্ডের আন্ডারে পরীক্ষা দেই, চট্টগ্রাম বোর্ডের আন্ডারে পরীক্ষা দিই, এরকম একটা বোর্ড আছে, সেটা হচ্ছে এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। এইটা যদি আপনারা রেগুলার ব্যাচে কখনো ট্রেনিং করান তাহলে অবশ্যই আপনারা মেনটেন করবেন ইউনিট ডেলিভারি প্ল্যানটা 360 ঘন্টার ভিতরে করার। আর এইটা খুব বেশি ইনফরমেটিভ একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আপনারা এখন ইনফর্মাল সেক্টরের একটি অকুপেশনের জন্য কোর্স করতে আসছেন। সো এ পর্যায়ে আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন, আমি এনএসডি সার্টিফাইড ট্রেনার অ্যান্ড অ্যাসেসর। আমি বর্তমানে মুন্সি ট্রেনিং একাডেমিতে ইংলিশ ফর ওয়ার্কের এই ব্যাচটি করাচ্ছি। এর পূর্বে আমি আরও 2টি ব্যাচ করিয়েছিলাম, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং মায়া ভালোবাসা, আপনাদের মোহাব্বতের কারণে 5 বছরের বেশি এই সেক্টরে কাজ করার সুযোগ সৌভাগ্য হয়েছে। সো এখন যদি আপনারা অ্যাগ্রি করেন তাহলে আপনাদের পরিচয়টা একটু জানবো, যেহেতু আমরা অনেক কম আছি, কারণ পরিচয় জানাটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। ম্যাম, সবাই কি প্রতিষ্ঠানের নাকি জানাটা ঠিক হবে প্লিজ? হ্যাঁ, আমরা জানতে পারি আমাদের এখানে আমরাও আছি, পাশাপাশি আমাদের সাথে বাইরেরও অনেকজন এক্সপার্ট আছে, ওনারাও এই অ্যাসেসমেন্টে বসতে যাচ্ছেন অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা ইন্ট্রোডিউসটা দিতে পারি। জি প্লিজ, এখন আপনারা একটু আপনাদের পরিচয়টা তুলে ধরবেন, জাস্ট সংক্ষিপ্ত করে। আমাদের মোটামুটি একজন 1 মিনিট করে সময় নেবেন, তাহলে আমাদের হয়তো বা 10 মিনিটে সব ওকে হয়ে যাবে। আপনার নামটা, আপনার ডেজিগনেশনটা, আপনি এনএসডিএ সম্পর্কে জানেন কিনা, অন্য কোনো কোর্স করেছেন কিনা, হ্যাঁ, আর আপনি কেন এই কোর্সটি করতে যাচ্ছেন। জাস্ট এই 4টা কোশ্চেনের ভিতরে আপনি বাংলায় বলেন, অসুবিধা নেই। যদি ইংরেজি থ্রো করতে পারেন তাহলে খুবই ভালো, একটু চেষ্টা করেন প্লিজ। Hello everyone, good morning. This is MD Yaqub Ali. I have been working in Munshi Training Academy as coordinator of skill development, and I have completed my national skill certificate in English for Work level 2, uh, care, caregiving special needs level 3, and domestic work level 1, and janitorial service level 3. So I have been working here since 2024, especially on skills development on Munshi Training Academy. Before that, I have worked in corporate affairs of Munshi Group, and before that, I have worked with the group chairman of AP Munshi Group. That's my all. Thank you, Leon, to engage here and greetings from Munshi Training Academy once and again. Thank you.
থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অনেক চমৎকার প্রেজেন্টেশন হয়েছে মাশাআল্লাহ। আপনার অনেক ভালো একটা ভালো প্রোফাইল, হ্যাঁ? আপনি অ্যাক্টিভ। আমার টিচার। আমি আপনার থেকেই কোর্স করে আবার যে অ্যাসেসমেন্ট দিয়েছিলাম। ফার্স্ট যে অ্যাসেসমেন্ট যে আমাদের জি স্যার। বনশ্রী ক্যাম্পাসে এমটিএস। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার তো আপনারা অনেক আই দূর এম এগিয়ে গ্রেটফুল যান টু ইউ। সেটাই চাই স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, পরবর্তী সময়ে আরেকজনের কাছ থেকে একটু জানতে চাই প্লিজ। একটু কাইন্ডলি, হয়তোবা আমাদের সকল ক্যান্ডিডেটের কথা বলতে পারবে না, কারণ অনেকে অফিসের ফাঁকে ফাঁকে এই ট্রেনিংটি করছে। আসলে আমাদের জীবনে জানার যে ক্ষুধাটা, এই ক্ষুধাটা কখন যে আমি তৃষ্ণার্ত হই সেটা ফিল করা যায় না। আমার লাইফে এমনও সময় এসেছে যে আমি রাত ৩টা বাজে উঠে নোট করা শুরু করে দিয়েছি, এরকম হয়। তো যারা পারেন একটু কাইন্ডলি শেয়ার করেন। আমরা এখন যেহেতু 11টা 18 বাজে, আমরা 11টা 25 পর্যন্ত সময় দিব, তারপর আমরা হয়তো আর ইন্ট্রোতে থাকবো না। প্লিজ একটু শেয়ার করেন। স্যার কিন্তু ইয়াকুব স্যার কিন্তু অলরেডি কম্পিটেন্ট, হ্যাঁ? তো যারা ক্যান্ডিডেট আমি তাদেরকে চাচ্ছি প্লিজ। নাবিলা ম্যাম। Assalamu alaikum. Good morning, everyone. This is Nabil Akhtar. I'm a certified trainer and assessor under NSDA. ওয়াও, I'm working as a lead trainer in Munshi Training Academy ওয়াও। in caregiving occupation. I'm really interested to competent in English for work because it's very important to do this type of courses in professional growth and personal growth. So uh, that's it. Thank you so much. নাইস, নাইস ম্যাম, ওয়েল ডান। ওকে, অ্যানাদার ওয়ান প্লিজ। সুমাইয়া আপু, রাহিমা আপু। Assalamu alaikum ওয়ালাইকুম and আসসালাম। good morning, everyone. Myself, Usha. Actually, আমি বাইরে আছি, বাসায় আছি, এই জন্য কথা বলছি। জি ম্যাম, আপনি কি এনএসডি এর কোনো কোর্স করেছিলেন পূর্বে ম্যাম? Yes, I done in caregiving level 2 course from NTA. আচ্ছা, এখন কোথায় আছেন ম্যাম? পজিশনটা একটু প্লিজ শেয়ার। আমি assistant as a teaching college. আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। রাহিমা আপু প্লিজ একটু বলেন, শেয়ার করেন। আচ্ছা, তো যাই হোক, এটা একটা ভালো পর্যায় ছিল আপনাদের মার্কেটিং করার বা আপনাদের সম্পর্কে বলার। সো আমার অনুরোধ থাকবে পরবর্তী সময়ে যদি কোনো সেমিনারে জয়েন করেন, সেক্ষেত্রে নিজেকে রিপ্রেজেন্ট করার যে চেষ্টাটা, এই চেষ্টাটা সবাই রাখবেন। আর এই অপরচুনিটিটাকে কেউ মিস করবেন না, হ্যাঁ? এটা অনেক অনেক বড় একটা সুযোগ, কারণ আজকে আপনি দুটো ওয়ার্ড বলার পাশাপাশি আমি আপনার কথা আমার হৃদয়ে গেঁথে যেতে পারে, তাই না? তো সেই জায়গাটা আমাদের ইমপ্রুভ করা উচিত, যেহেতু আমি মার্কেটিংয়ের স্টুডেন্ট। তো চলেন আমরা পরবর্তী সেশনে চলে যাই, হ্যাঁ? ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখানে আপনাকে যে কথাটা আমি বলতে চাই, আপনি যদি কম্পিটেন্ট হতে চান, তাহলে কম্পিটেন্ট হওয়ার একটা সঠিক রোডম্যাপ আপনাকে জানতে হবে। সো সেই রোডম্যাপটা কিন্তু শুধু সাজেশন পড়েই কম্পিটেন্ট হওয়া এই বিষয়টি নয়। আমরা অনেক জায়গায় দেখি যে আমরা সাজেশন চাই, ওয়ান কাইন্ডস অফ আমরা সবাইকে বলি যে টুলসটা আমাকে পাঠাও। সো এরকম করে আমরা পড়ে ফেলি, তাই না? সো আমি আজকে ফুললি সাজেশন ব্যাপী পড়াবো না। আমি আজকে চেষ্টা করব আজকের এই ক্লাসটাই যেন আপনার রিটেনের জন্য সবচাইতে সেরা একটি ক্লাস হয়। তো এখানে দেখেন বলে দেওয়া হয়েছে, এই অকুপেশনে কম্পিটেন্ট হয়ে উঠতে হলে আমাদের মোট 8টি ইউনিট ভালোভাবে শিখতে হবে ও অনুশীলন করতে হবে। প্রতিটি ইউনিটই খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ইউনিট থেকে মূল্যায়ন প্রশ্ন আসতে পারে। চলুন একেবারে আমরা ইউনিটগুলো দেখি। আচ্ছা, এখানে আপনারা যারা সিভিটি অ্যান্ড এ লেভেল 4 কম্পিটেন্ট হয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স করতে হয়, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট থেকে, নট ইউনিট থেকে, মানে ইউনিটের পরে আবার যে একটা ধাপ হয়, ওই ধাপ থেকেও আপনাকে কমপক্ষে 3টা মেথডের একটা মেথডে কোশ্চেন করতেই হবে। সো এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা
যদি কোনো একটা ইউনিট বাদ করে দেই তাহলে এখান থেকে আমরা 1-2 মার্ক আমরা আমাদের ছুটে যেতে পারি। এখন বিষয় হচ্ছে যে আমরা সবাই ইংরেজিতে এক্সপার্ট, সো এই জায়গা থেকে ছুটবে না হয়তো বা, কিন্তু ছুটে তো যেতে পারে, এই জন্য আমাদেরকে পুরাটা পড়তে হবে। সো দেখেন এখানে আমরা 8টা ইউনিট দেখতে পাচ্ছি। 8টা ইউনিটের মধ্যে প্রথম 3টা হচ্ছে G1, G2, G3, অর্থাৎ জেনেরিক ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে 3টা, আর পরে হচ্ছে আমাদের অকুপেশন স্পেসিফিক ইউনিট হচ্ছে 5টা। সো প্রথম 3টা হচ্ছে আমরা কিভাবে আমাদের অফিসে নিরাপদ থাকবো, এটা আমরা শিখবো প্রথম ইউনিটে। দ্বিতীয় ইউনিটে আমরা শিখবো যে ওয়ার্ক প্লেসে ইন্টারেকশনটা কীভাবে করবো। ধরেন আমার বস যে, আমি তার গিয়ে বলতেছি কি হোয়াটসঅ্যাপ ব্রো, তাহলে তো বিষয়টা খুবই খারাপ দেখা যাচ্ছে, তাই না? তো এই ওয়ার্ক প্লেসে যারা যারা থাকে তাদের সাথে কিভাবে ইন্টারাকশন করতে হয়, রেসপেক্টফুলি, পোলাইটলি, রিকোয়েস্ট কীভাবে করতে হয়, প্রশ্ন কীভাবে করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে এই পার্টে আমরা একটু টাচ করব। এরপরে 3 নম্বর জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সিতে আমরা শিখবো যে ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট, অর্থাৎ একটা দলগতভাবে কীভাবে কাজ করতে হয়। দেখেন আমরা একটা অফিসে কাজ করতে গেলে বিষয়টা হয় কি, যে যদি 4 জন মানুষ থাকে তো একজনের সাথে মিল হয় না। তো এটা কিন্তু বড় একটা সমস্যা, অর্থাৎ আমরা টিম ওয়ার্কে কাজ করাটা শিখবো এই 3টা পার্ট থেকে। এই 3টা পার্টের এইগুলো থেকে চলে গেল। এবার ফাইনালি আমাদের অকুপেশন স্পেসিফিক ইউনিট হচ্ছে 5টার মধ্যে প্রথমটা হচ্ছে ফার ফ্রম বেসিক কমিউনিকেশন, যেটা অলরেডি আপনারা অনেকেই পারেন, যেমন আপনারা ইংরেজিতে আপনাদের ইন্ট্রোটা দিতে পারেন। সো আপনাদের এই পার্টে আমরা শিখবো যে নিজেকে বলতে পারা, আদার্সকে বলতে পারা, নিজের একটা বিষয় নিয়ে বলতে পারা, এই বিষয়গুলো আমরা শিখবো। ফর্মাল এবং ইনফর্মাল গ্রেডিংসের মধ্যে তফাৎটা কি সেটা আমরা শিখবো। দ্বিতীয় অকুপেশন ইউনিট অফ কম্পিটেন্সিতে আমরা শিখবো ডিসক্রাইব পিপল, অর্থাৎ যে কোনো একটা পিপলকে, অর্থাৎ আপনাকে বলতে পারি কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর ফাদার, কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর ফ্রেন্ড, হ্যাঁ, কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর ফেভারিট প্লেস, হ্যাঁ, এই যে এভাবে আমরা বিভিন্ন প্লেস সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, অ্যান্সার করবেন, আর এটা কীভাবে বলতে হয় এগুলো আমরা এই পার্টি শিখবো। 3 নম্বর অকুপেশনে আমরা শিখবো যে কমিউনিকেট ইন দ্য ওয়ার্ক প্লেস। আচ্ছা, ওয়ার্ক প্লেসে আমরা কীভাবে কমিউনিকেট করি, অর্থাৎ প্রফেশনালিজম মেনটেন করা উচিত অফিসে, তাই না? রেসপেক্টফুলি আরেকজনের সাথে ইন্টারেক্ট করা উচিত, এই বিষয়গুলো আমরা শিখবো। তারপর দেখেন আন্ডারস্ট্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলবিং। আচ্ছা, আমাদের লাইফস্টাইলে আমরা আমাদের সুস্থ থাকার জন্য বিভিন্ন লাইফস্টাইল মেনটেন করতে হয়, তাই না? এইগুলো আমরা এখানে শিখবো। 5 নাম্বার ইউনিট অকুপেশন ইউনিট অফ কম্পিটেন্সিতে আমরা শিখবো যে আইডেন্টিফাই চ্যালেঞ্জেস ইজ ইন ডেইলি লাইফ, অর্থাৎ আমরা অনেক চ্যালেঞ্জের শিকার হই না, যেমন আমাদের ঘরে ইলেকট্রিসিটি থাকে না, আমাদের পানির সমস্যা হয়, এই ধরনের অনেক সমস্যা হয় কিন্তু, তাই না? পাইপটা লিক হয়ে যায়, প্লাম্বারকে ডাকতে হয়। এই ধরনের কাজে আমরা কিভাবে ইংরেজিতে এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটাকে আমরা মোকাবেলা করতে পারি, জাস্ট এটা আমরা শিখবো ইনশাল্লাহ। সো চলেন পরের স্লাইডে আমরা এই বিষয়টাকে আরেকটু স্ট্রাকচার ওয়েতে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে 3টা হচ্ছে জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সি, আর পরের 5টা হচ্ছে স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি। সো এটা যদি একটু বুঝে থাকেন তাহলে খুবই ভালো, আর না বুঝলে খুব একটা অসুবিধা হয়নি, বাট বোঝাটা উচিত। আচ্ছা চলেন এবার প্রথম 3টা ইউনিট আমি খুব দ্রুত শেষ করে ফেলবো, কারণ এগুলো আমরা অলরেডি জানি। প্রথম বিষয় হচ্ছে যে আমরা কি হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ প্রসিডিউরস মানে হচ্ছে টা কীভাবে আমরা মেনটেন করবো। আচ্ছা, কথা হচ্ছে যে আমরা মেনটেন করি কোথায়? মেনটেন করি আমরা ওয়ার্ক প্লেসে, তাই না? এখন আপনি বুঝেন যে আপনি প্রসিডিউরস মেনটেন করবেন ও অফিসে। আচ্ছা, এখন মেনটেন করতে হলে আপনার নিয়ম নীতি জানতে হবে। আসলে আপনি এমন তো না যে নিয়মটা তো জানতে হবে, হ্যাঁ। ফ্যান লাগাইতে হয় উপরের দিক থেকে, আপনি সিলিং ফ্যান লাগাই দিচ্ছেন, এই যে ডান দিক থেকে বামের দিকে বাতাস আসবে, তাহলে তো আসলে বিষয়টা হয় না, তাই না? তো এরকম করে অবশ্যই প্রত্যেকটা বিষয়ের কিছু রুলস রেজুলেশন আছে। তার মানে আপনি যদি প্রসিডিউরস মেনটেন করতে চান তাহলে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে পলিসি আইডেন্টিফাই করা। 1 নম্বরে আপনি খুঁজে বের করবেন আসলে এর নিয়ম নীতি আছে কি, কারণ আপনি নিয়মের বাইরে আপনি করে ফেললে তো হবে না, তাই না? এখানে আরও ভুল হবে। তো 2 নম্বর হচ্ছে কি, আপনি যে প্রথমে আইডেন্টিফাই করছেন পলিসি, 2 নম্বরে আপনি কি করবেন সেটা ফলো করবেন। 3 নম্বরে কি করবেন, এটা ফলো করতে গিয়ে কোনো ধরনের সমস্যা দেখলে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের কাছে রিপোর্ট করবেন। 4 নম্বর ধাপে আপনি যদি আপনার কাছে আসলে কোনো কেউ রিপোর্ট করে তাহলে তো আপনাকে অবশ্যই রিপোর্টের অ্যান্সারটা করতে হবে, রেসপন্ডটা করতে হবে। তো রেসপন্ড কীভাবে করতে হয় এটা আমাদেরকে একটু জানতে হবে, এবং মেনটেন পার্সোনাল ওয়েলবিং, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কি বুঝলাম? এর ফুল ফর্ম কি? অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। আচ্ছা, প্রসিডিউরস কীভাবে মেনটেন করবো? আমরা প্রসিডিউরস মেনটেন করব 5টা ধাপে। প্রথমটা হচ্ছে আমরা
পলিসি আইডেন্টিফাই করব, পরেরটাতে আমরা ওই পলিসি যেটা আইডেন্টিফাই করেছি সেটা আমরা ফলো করব, তারপরের ধাপে আমরা যদি কোনো সমস্যা খুঁজে পাই তাহলে রিপোর্ট করব, আর যদি আমি বস হই বা আমি ঊর্ধ্বতন কর্মকর্তা হই তাহলে আমরা কেউ যদি আমাদের কাছে রিপোর্ট করে তাহলে সেটাকে আমরা রেসপন্স করব। আসলে এই পার্টটাতে আমি কি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কি না একটু এনশিওর করবেন প্লিজ। যদি আপনাকে প্রশ্ন করে হাউ টু অ্যাপ্লাই অস প্রসিডিউরস ইন দ্য ওয়ার্ক প্লেস, তাহলে আপনারা এই প্রশ্নের উত্তরটাতে এই পয়েন্টগুলো লিখতে পারবেন, আশা করা যায় বুঝতে পেরেছেন। তো 2 নম্বর পার্টে আমরা দেখতে পাচ্ছি ক্যারি আউট ওয়ার্ক প্লেস ইন্টারাকশন। আচ্ছা, ক্যারি আউট ওয়ার্ক প্লেস ইন্টারাকশন মানে কি? ইন্টারপ্রেট ওয়ার্ক প্লেস কমিউনিকেশন, অর্থাৎ ওয়ার্ক প্লেসে আপনাকে কমিউনিকেট করতে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওয়ার্ক প্লেস ডকুমেন্ট, অর্থাৎ আপনি আসলে অফিসে কী কী ধরনের ডকুমেন্ট হয়। হ্যাঁ, অফিসে অ্যাটেন্ডেন্স শিট থাকে, অফিসে বিভিন্ন ধরনের নোট থাকে, অফিসে বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকে। এখন আপনি যদি এইটা নাই চিনেন তাহলে আপনি কিভাবে ইন্টারাকশন করবেন? এখন আমি আপনাকে বললাম যাও তুমি ওখান থেকে একটা ল্যাপটপ নিয়ে আসো, সো আপনি ল্যাপটপই চিনেন না। আমি আপনাকে বললাম আব্দুর রহিম স্যারের অফিস থেকে একটা চিঠি দিবে, চিঠিটা নিয়ে আসো। এখন আপনি আব্দুর রহিম স্যারের অফিস তো চিনা দূরের কথা, আপনি চিঠি কী সেটাই জানেন না, তাহলে তো হবে না। এখন এই ক্ষেত্রে আমরা এগুলো শিখবো যে আসলে অফিসে আমরা কী কী ধরনের জিনিস ব্যবহার করি, আর আমরা এই যে মিটিং এবং ডিসকাশনের ক্ষেত্রে পার্টিসিপেশনের ক্ষেত্রে আমরা কীভাবে ফ্লুয়েন্টলি মিটিং করতে পারি সেই বিষয়গুলো আমরা শিখবো। হ্যাঁ, আবার ইথিক্স মেনটেন করা শিখবো এখানে। হ্যাঁ, এমন তো হতে পারে না যে আমার বসের সাথে আমার মিলতেছে না, এই জন্য বসের সাথে আমি কটাক্ষ করলাম, খুব এলোমেলো কথাবার্তা বললাম, এটা হতে পারে না। তো এই বিষয়গুলো আমাদেরকে ওয়ার্ক প্লেস ইন্টারাকশনের ক্ষেত্রে মনে রাখতে হবে। সো এখান থেকে যদি আপনাকে বলা হয় যে আপনি কিভাবে ওয়ার্ক প্লেস ইন্টারাকশনটা ক্যারি আউট করবেন, তাহলে আপনি এখান থেকে এই 4টা পয়েন্ট রিটেনে আপনি লিখতে পারবেন ইনশাআল্লাহ। তারপর আসি ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট। আচ্ছা, টিম এনভায়রনমেন্টটা বুঝি আমরা যে দলগতভাবে কাজ করা, আইডেন্টিফাই বা ডিফাইন টিম রোল অ্যান্ড স্কোপ। আচ্ছা, এখন আপনার টিমের মধ্যে অনেকেই তো অনেক রোলের থাকবে, তাই না? আপনাকে কার পদমর্যাদা কতটুকু, কার ভূমিকা কী সেটা আপনাকে জানতে হবে। আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির নির্দিষ্ট ভূমিকা এবং তার কী দায়িত্ব সেটা সম্পর্কে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, তারপর কি পার্টিসিপেট ইন টিম ডিসকাশন, অর্থাৎ ডিসকাশন করার মন মানসিকতা থাকতে হবে। হ্যাঁ, ওয়ার্ক অ্যাজ এ টিম মেম্বার, অর্থাৎ একটা দলগতভাবে কাজ করার মতো যোগ্যতা আপনার থাকতে হবে। সো এইটা হচ্ছে আমাদের জেনারিকের 3টা পার্ট। এখন এখানে আরও ডিপলি আমাদের জানতে হবে। কীভাবে জানতে হবে? আমি যদি এখনই প্রশ্ন করি আপনাদেরকে, বলেন আইডেন্টিফাই অস পলিসি। আচ্ছা, পলিসি, এই অস পলিসি আমরা কোথা থেকে খুঁজে বের করব? আপনারা হয়তো 2টা বলতে পারবেন, কিন্তু আমাদের সিএসএ 4টা লেখা আছে, সো 4টাই আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, আমি একটু সহজে বলি, আমরা অস পলিসি কোথায় থেকে খুঁজে বের করব? আমরা সংবিধান থেকে খুঁজে বের করব। আমরা বাংলাদেশের অস স্ট্যান্ডার্ড আছে সেখান থেকে খুঁজে বের করব। আমরা যে অফিসে চাকরি করি সেই অফিসের অস প্রসিডিউরস আছে সেটা আমি মেনটেন করব। ইন্ডাস্ট্রি ম্যানুয়াল আমরা চেক করব, তাহলে আমরা এখান থেকে পাইতে পারি, তাই না? তো এরকম করে আরেকটু ডিপলি জানতে হবে, এই জন্য এখানে আরেকটু ব্রডলি আলোচনা করব। প্লিজ বোর ফিল করবেন না। দেখেন, আমরা অস পলিসি খুঁজে বের করবো কোথা থেকে? দেখেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড ফর অস, ফায়ার সেফটি রুলস অ্যান্ড রেজুলেশন, কোড অফ প্র্যাকটিস এবং ইন্ডাস্ট্রি গাইডলাইন্স, এই 4টা জায়গা থেকে আমরা অস পলিসি খুঁজে বের করব। আচ্ছা, সেফ অপারেটিং প্রসিডিউরস, আমরা সেফ অপারেটিং প্রসিডিউরস, আচ্ছা আপনি অপারেশন করবেন কেন? ওই যে সেফ যেন থাকতে পারেন। এখন ধরেন আপনি 5তলা একটা বিল্ডিং করছেন, সেই বিল্ডিংয়ের ভিতরে আপনার এক্সিট ডোর আছে, অর্থাৎ কোনো ধরনের বড় বিপদ হলে আপনি আপনার ক্লায়েন্টরা এই অফিস থেকে কীভাবে বের হবে সেটা দরজা ঠিকই আছে, কিন্তু দরজাটা কোথায় আপনি ওটা ডিরেকশন করে দেন নাই, তাহলে তো আসলে ভাই আপনার এটা প্রসিডিউরস মেনটেন করা হলো না। সেজন্য আমাদেরকে সেফ অপারেটিং প্রসিডিউরসের মধ্যে কোন কোন বিষয়গুলো ইনক্লুড থাকে দেখেন, ইমার্জেন্সি এক্সিট, ফায়ার এক্সটিংগুইশার ওরিয়েন্টেশন, ইমার্জেন্সি ফার্স্ট এড প্রসিডিউরস, ট্যাগিং প্রসিডিউরস, পিপিই। অর্থাৎ ধরেন আমি অফিসে বসে আছি, আমার মাথার উপর যে ফ্যানটা আছে এই ফ্যানটা পড়ে যেতে পারে মাথায়, তাহলে এই বিষয়টা সম্পর্কে আমাকে জানতে হবে, তাই না? এখন এটা পরে যেন আমার মাথাটা ফেটে না যায়, এই জন্য আমি কী করবো? হেলমেট পরে অফিসে বসে থাকবো। তো এইটাও কিন্তু ওয়ান কাইন্ডস অফ অপারেটিং প্রসিডিউর, সেফ অপারেটিং প্রসিডিউরস। এই যে আমরা বাইক চালাই যখন আমরা হেলমেট পরি, এটাও কিন্তু সেফ অপারেটিং প্রসিডিউরস। এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পিপিই। যারা সিবিডিএ করেছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা নতুন তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে, পিপিই মানে হচ্ছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। অর্থাৎ আমরা যদি আমাদের অফিসে কোনো ধরনের বড় সমস্যা দেখি তাহলে আমাদেরকে 7টা ধাপে এই সমস্যাটাকে সরাতে হয়।
প্রথম ধাপ হচ্ছে একদম নতুন চেঞ্জ করে ফেলা, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে সবাইকে বলে দেওয়া যে তুমি এই এরিয়াতে আসবা না, এখানে বিপদের সম্ভাবনা আছে। তারপরে ধাপ কি, আপনি এটাকে একটু ইঞ্জিনিয়ারিং করবেন, একটু ঝালাই টালাই দিয়ে ঠিক করার ব্যবস্থা করবেন। যদি সেটা না পারেন তাহলে আপনি অফিসিয়ালি সিদ্ধান্ত নেবেন, ব্যবস্থা করবেন। এভাবে করতে করতে সর্বশেষ ধাপ হচ্ছে ভাই মাথায় পড়লে পড়ুক, তুমি হেলমেট পরে বসে থাকো, যেহেতু পড়ার সম্ভাবনা আছে, আবার নাও পড়তে পারে। এই যে হচ্ছে ধাপগুলো, হ্যাঁ। সো একটু আলোচনাগুলো শুনলেই হবে, বুঝতে হবে না, কারণ এই বেসিক আলোচনা জানলে আপনার এখান থেকে এমসিকিউ করা সম্ভব। আচ্ছা, এবার আসেন সেফটি সায়েন্স অ্যান্ড সিম্বল। এটা কিসের জন্য? এই যে অস প্রসিডিউরস মেনটেন করতে হলে সেফটি সায়েন্স অ্যান্ড সিম্বল সম্পর্কে জানতে হবে। একটা মজার বিষয় কি জানেন, গতকালকে আমি একটা প্রতিষ্ঠানে ইংলিশ ফর ওয়ার্কের একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিলাম। সেখানে ওদেরকে বলা হয়েছিল যে আমরা অফিসে আসলে কোন ধরনের সেফটি সায়েন্স অ্যান্ড সিম্বল ইউজ করি। তারা সবাই এই যে ট্রাফিক রোডের সাইন্সগুলোর কথা বলে দিয়েছে। সো এক্ষেত্রে দেখেন কিছু সায়েন্সের কথা বলা হয়েছে। দেখেন ডিরেকশন সাইন থাকে, মানে এমার্জেন্সি এক্সিস্ট কোন দিকে, হ্যাঁ এটা। তারপরে দেখুন ফার্স্ট এড সাইন থাকে, অর্থাৎ একটা অফিসে কেউ যদি তাৎক্ষণিকভাবে সমস্যায় পড়ে তাহলে ফার্স্ট এড ট্রিটমেন্টটা সে কোথায় নিবে, এটার একটা পরিচিত জায়গায় হতে হবে এটা, হ্যাঁ। তারপরে হেজার্ড অ্যান্ড সেফটি ট্যাগ থাকতে হবে, ওয়ার্নিং সাইন থাকতে হবে। আর পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মানে গিয়ে দেখেন গ্যাস মাস্ক, গ্লোভস, সেফটি বা বোর্ডস। এই শুনেন, এই যে পিপি সম্পর্কগুলোতে আপনার ভালো ধারণা থাকতে হবে, হ্যাঁ। এই যে দেখেন, আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি যে সানব্লক এটা কেন ব্যবহার করা হয়, এটা কোন ধরনের হেজার্ড থেকে বাঁচার জন্য ব্যবহার করা হয়, সো আপনি কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে যে এটা আমরা ফিজিক্যাল হেজার্ড থেকে আমরা বাঁচার জন্য এটা ব্যবহার করতে হয়, তাই না? এই গগলস কেন ব্যবহার করি? গগলস ব্যবহার করি আমরা, এটাও ফিজিক্যাল হেজার্ড থেকে বাঁচার জন্য আমরা গগলস ব্যবহার করি, এবং আর্গোনমিক হেজার্ড থেকে বাঁচার জন্য কিন্তু আমরা গগলসটা ব্যবহার করি। সো এই সম্পর্কে যদি আপনার ডিপলি নলেজ না থাকে তাহলে কিন্তু আপনি প্রশ্ন যদি ঘুরিয়ে করে, অর্থাৎ ব্রডলি যদি প্রশ্ন করে, তাহলে কিন্তু বিপদ আছে। সো এবার আসি আমরা হেজার্ড সম্পর্কে জানবো, হ্যাঁ। হেজার্ড হচ্ছে আমাদের 6 প্রকার। একটা হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড, একটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড, একটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড, একটা হচ্ছে মেকানিক্যাল হ্যাজার্ড অ্যান্ড ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, মেন্টাল হ্যাজার্ড, আর্গোনমিক হ্যাজার্ড। অনেকগুলো দেখতে পাচ্ছি, আমি প্রত্যেকটার মনে রাখার মতো করে একটু বলে দিই। কেমিক্যাল হ্যাজার্ড মানে হচ্ছে এই যে কোনো ধরনের দূষিত বায়ু ছড়িয়ে পড়া। বায়োলজিক্যাল হ্যাজার্ড মানে হচ্ছে কোনো জীবের দ্বারা আপনি আক্রান্ত হবেন, সাপে কামড় দিল, করোনা ভাইরাসের অ্যাটাক হলেন, এটাও কিন্তু এক ধরনের জীব, তাই না? তো এইগুলো হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। আর ফিজিক্যাল হ্যাজার্ড মানে হচ্ছে অনেক বেশি সূর্যের তাপ পড়তেছে, অনেক বেশি ঠান্ডা লাগতেছে, অনেক বেশি ব্যথা পাইছেন, রক্ত বের হয়ে গেছে, এইগুলো হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। আর মেকানিক্যাল হ্যাজার্ড তো বুঝেন যে ইলেকট্রিকের সাথে বা বিভিন্ন মেশিনের সাথে যে সমস্যাটা হয়। আর মেন্টাল হ্যাজার্ড মানে হচ্ছে মানসিকভাবে আপনি অফিসে অনেক বেশি কাজের লোড, এটা সমস্যা, তাই না? আর্গোনমিক হ্যাজার্ড মানে কি? আর্গোনমিক হ্যাজার্ড মানে হচ্ছে আপনি একটা কাজ করতেছেন ঠিকই, কিন্তু এটা ভুল প্রসেসে করতেছেন, ভুল প্র্যাকটিস করতেছেন। কেমন? আপনি কম লাইটে কাজ করতেছেন, আপনি একটা ভুল পদ্ধতিতে একটা ভারী জিনিস বারবার তুলতেছেন। তো এইগুলার কারণে আপনার যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড। সো এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনারা অ্যান্সার করতে পারবেন এখান থেকে, হ্যাঁ। হ্যাজার্ড থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে আপনারা করতে পারবেন। এবার দেখেন ইমার্জেন্সি প্রসিডিউরস। আচ্ছা, একটা অফিসে ইমার্জেন্সি প্রসিডিউরস অবশ্যই বলা থাকতে হবে। আপনার অফিসে কোনো ধরনের সমস্যা হলে আপনি কারে কল করবো, আমি এই কাকে কল করব, ইমার্জেন্সি কল নাম্বার এটা ইনক্লুড থাকতে হবে ইমার্জেন্সি প্রসিডিউরসের ভিতরে। ফায়ার ফাইটিং রেসপন্স, অর্থাৎ আগুন লাগলে কী করতে হবে সেটা বলতে হবে। আর্থকুইক রেসপন্স, অর্থাৎ ভূমিকম্প হলে কী করতে হবে। তারপরে দেখেন মেডিকেল এবং ফার্স্ট এড বক্স কোথায়। ইভাকুয়েশন প্রসেস, অর্থাৎ এটা সরানোর, এই সমস্যাটা দূর করার প্রসেসটা কী, সেগুলো আমাদের ইমার্জেন্সি প্ল্যানে বলে দেওয়া উচিত। অর্থাৎ প্রত্যেকটা অফিসেই একটা পোস্টার থাকা উচিত, একটা ব্রোশিয়ার থাকা উচিত, যেই ব্রোশিয়ারে আমাদের অফিসের নিয়ম নীতি, ইমার্জেন্সি প্রসিডিউরসগুলো উল্লেখ করা উচিত। আচ্ছা, এবার দেখেন কন্টিজেন্সি মেজার। আচ্ছা, কন্টিজেন্সি মানে হচ্ছে বিকল্প মেজার। আচ্ছা, তাহলে আপনি একটা সমস্যাকে দূর করার জন্য আমরা তো ওখানে শিখলাম পিপিই পরবো, আমরা আইসোলেট করব, এগুলো করব, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন আমরা ইভাকুয়েশন করব, মানে একদম সরিয়ে ফেলবো, আইসোলেট করব, আলাদা করে রাখবো, ডিকন্টামিনেশন করব, এবং ফলো সাইট ইমার্জেন্সি প্ল্যান, আমরা এগুলো ফলো করব। আচ্ছা, এবার এখানে আছে আমাদের একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে জেনেরিক ইউনিটের অ্যাপ্লাই অস প্রসিডিউরসের ভিতর থেকে আসছে। সেটা হচ্ছে প্রতি বছর আমরা চেষ্টা করবো একটা মেডিকেল সাপোর্ট রাখার, ঠিক আছে। তারপর আমরা চেষ্টা করব কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলে সেই রিপোর্টটা আমরা সংরক্ষণ করার, আমাদের চোখের পরীক্ষা করার চেষ্টা করব, হ্যাঁ। আমাদের যে ফিটনেস আছে, এই ফিটনেসের যে অবস্থা বর্তমানের, এটাকে আমরা ডকুমেন্টেড করে রাখবো এবং আপডেট করে রাখবো ইনশাল্লাহ। সো এইখানে দেখেন আমরা এই পার্টে আমরা কয়টা এলিমেন্ট পেলাম, একটা ইউনিটের ভিতরে একটা এলিমেন্ট, দুইটা এলিমেন্ট, তিনটা, চারটা পেলাম, তারপরে আবার এখানে পাইলাম চারটা, টোটালি 8টা ইউনিট, 8টা এলিমেন্ট সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। কোন এলিমেন্ট থেকে কোশ্চেন আসে সেটা বলা যায় না।
সো বলে রাখি এখান থেকে অবশ্যই একটা এমসিকিউ পাবেন, এতক্ষণ যে আলোচনা করলাম এমসিকিউ পাবেন, একটা সিকিউ পেতে পারেন। আচ্ছা এবার আসেন 2 নম্বরে চলে আসছি। আচ্ছা ক্যারি আউট ওয়ার্কপ্লেস ইন্টারাকশন, আপনি অফিসে কথাবার্তা বলবেন, আপনার মধ্যে কি একটা গুণ থাকতে হবে না? সো এই গুণগুলো হচ্ছে 3টা গুণ, কমপক্ষে 3টা গুণ আপনার থাকতে হবে। কার্টিয়ার্স ম্যানার, কার্টিয়ার্স ম্যানার বলতে কি বোঝায়? ভালো গুণকে বোঝায়, তাই না? তো দেখেন এখানে দেখতে পাচ্ছি আমরা ইফেক্টিভ কোশ্চেন, অ্যাক্টিভ লিসেন এবং স্পিকিং স্কিলস, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে কয়েকটা কার্টিয়ার্স ম্যানারের কথা লিখো। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই লিখবেন ইফেক্টিভ কোশ্চেন, অ্যাক্টিভ লিসেন, স্পিকিং স্কিলস। আমি কি আছি আপনাদের সাথে প্লিজ? থ্যাংক ইউ। আচ্ছা এবার আসি আমরা ওয়ার্ক প্লেস প্রসিডিউরস অ্যান্ড ম্যাটার। আচ্ছা অফিসে আমরা কী কী প্রসিডিউরস মেনটেন করি, কী কী জিনিস ব্যবহার করি, কী কী ম্যাটার, আমরা কী কী জিনিস ম্যাটার করে? আমরা নোট ব্যবহার করি, আমরা বিভিন্ন এজেন্ডা ব্যবহার করি, বিভিন্ন রিপোর্ট ব্যবহার করি। শুনেন এই প্রশ্নটা কিন্তু আসে, এই প্রশ্নটা বারবার আসে। কমনলি ইউজ করেন আপনি কী কী ধরনের ডকুমেন্ট, সেটা কিন্তু আসে। জব শিট ব্যবহার করি, অপারেশনাল ম্যানুয়াল ব্যবহার করি, ব্রুশিয়ার ব্যবহার করি, অস ইনফরমেশন শিট ব্যবহার করি, বিভিন্ন সায়েন্স ব্যবহার করি, এটা হচ্ছে বিষয়। এরপর আসতেছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সোর্সেস। আচ্ছা আমাদের অফিসে সাধারণত কারা কারা থাকে? এইচআর ডিপার্টমেন্ট থাকে, ম্যানেজার থাকে, সুপারভাইজার থাকে। সো এইচআর ডিপার্টমেন্টের কাজ কি? এইচআর ডিপার্টমেন্টের কাজ হচ্ছে কাউকে নিয়োগ দেওয়া, কাউকে ছাঁটাই করা, কাউকে ছুটি দেওয়া, এই বিষয়গুলো আর কি। আর ম্যানেজারের কাজ কি? সব কিছু, অফিসের সব কিছু সে ম্যানেজ করবে। সুপারভাইজারের কাজ কি? সুপারভাইজার হচ্ছে এক গুচ্ছ নির্দিষ্ট ব্যক্তিবর্গকে সুপারভাইজ করে, তাদেরকে ডিরেকশন দেয়। হ্যাঁ, তাইলে আমরা এটা বুঝতে পেরেছি। এবার আসেন, আমাদের কিন্তু 2 নাম্বারটা শেষ। হ্যাঁ, এখানে আর বেশি কিছু জানার নাই, আপনারা অলরেডি এগুলো বুঝেন, জানেন। আচ্ছা চলেন এবার আমরা দেখব যে ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট, অর্থাৎ টিম এনভায়রনমেন্টে কাজ করতে হলে আপনার কারা কারা টিমে থাকতে পারে? আপনার কোচ থাকতে পারে, আপনার মেন্টর থাকতে পারে, সুপারভাইজার থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে, কলিগ থাকতে পারে, বিভিন্ন এমপ্লয়ি বা রিপ্রেজেন্টেটিভ থাকতে পারে। সো আমাদেরকে এখানে একটু জানতে হবে কোচ এবং মেন্টর, এই দুইটার মধ্যে একটা বড় পার্থক্য আছে। সিভিটিএতে আমরা এটা পড়াই। কোচ মানে হচ্ছে যিনি শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য শেখায়, এটা হচ্ছে কোচ। আর মেন্টর মানে হচ্ছে সে আপনাকে পুরো জীবনে বা একটা লম্বা রিলেশনশিপে আপনাকে সহায়তা করে। যেমন এটা হইতে পারে যে এমন হতে পারে যে আজকে আমি আপনাদেরকে ট্রেনিং করলাম, আজকে ট্রেনিং শেষ, আপনাদের সাথে আমার সম্পর্ক শেষ, এটা হবে কোচ। কিন্তু এমনও হতে পারে যে আপনারা আমার সাথে পরিচয় রাখলেন বা আমাকে চিনলেন, সেক্ষেত্রে আমার সাথে একটা সম্পর্ক বা একটা সমস্যায় পড়ে গেলেন, সেটা সমাধানের জন্য আপনি আমাকে মেসেজ দিলেন, কল করলেন, সেটা হচ্ছে মেন্টরিংয়ে চলে আসবে। হ্যাঁ, তো মেন্টরিং মানে হচ্ছে রিলেশনশিপ ড্রিভেন, আর কোচ হচ্ছে পারফরমেন্স ড্রিভেন। ওকে, রাইট। আচ্ছা এবার আসেন সুপারভাইজার আর ম্যানেজারের মধ্যে পার্থক্য। সুপারভাইজ কী করে? সুপারভাইজ এক ধরনের, দুইজনেই কিন্তু সুপারভাইজ করে, কিন্তু ম্যানেজারের পোস্টটা একটু ভালো, সুপারভাইজার হচ্ছে ম্যানেজারের পরের পোস্টে আর কি। আসলে বিভিন্ন অফিসে হয়তো অন্য ধরনের অর্গানাইজ বা প্রসিডিউরস মেনটেন করে হয়তো, বা এটা নিয়ে খুব একটা অসুবিধা নাই। আর পিআর কলিগ তো আমরা জানি, এমপ্লয়ি রিপ্রেজেন্টেটিভ বুঝি কর্মীদের প্রতিনিধি। ওকে চলেন, তাহলে আমাদের প্রথম 3টা জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সি শেষ। আর একটু কাইন্ডলি বলবেন এখানে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? 3টা ইউনিট কিন্তু শেষ অলরেডি, এখান থেকে কোনো কোশ্চেন আছে কিনা কারোর? আচ্ছা ওকে, তাহলে আমরা চলে যাই, আমরা 5 নাম্বার ইউনিট অফ কম্পিটেন্সিতে, আমরা অকুপেশনগুলোতে চলে যাচ্ছি। অকুপেশন আমরা শিখবো, এগুলো আমরা কি বলেছি এগুলো কিন্তু আগেও আলোচনা করা হয়েছে। সো চলেন এবার একটু দেখি। আমরা প্রথমে পারফর্ম বেসিক কমিউনিকেশন। বেসিক কমিউনিকেশন বলতে কি বোঝায়? বেসিক কমিউনিকেশন বলতে বোঝায় আপনি গ্রিটিংস করতে পারেন, আপনি রিকোয়েস্ট করতে পারেন, আপনি রিকোয়েস্টের অ্যান্সার করতে পারেন, রেসপন্ড করতে পারেন, আপনি কোশ্চেন করতে পারেন, এগুলোই হচ্ছে আপনার বেসিক কমিউনিকেশন। অর্থাৎ আপনাকে জানতে হবে যে বেসিক 4 ল্যাঙ্গুয়েজ স্কিল। বেসিক 4 ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এই প্রশ্নটা কিন্তু বারবার আসে, ঠিক আছে? আপনাকে বলবে, ডেমোতে বলবে টক অ্যাবাউট 4 বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল প্লিজ। তখন আপনি বলবেন যে 4 বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল আর লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। ঠিক আছে, এইভাবে আপনাকে বলতে হবে। আচ্ছা এবার আসেন এখানে যে ইন্টারপ্রেট বেসিক, এইখানে আপনাকে ব্যাখ্যা করতে হবে যে এটা একটু বলে দিলাম। আচ্ছা গ্রেটিংসটা একটু বুঝতে হবে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ আদার। আচ্ছা গ্রেটিংসটা আবার 2 প্রকার। গ্রেটিংস 2 প্রকার, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। আমরা অফিসে যে ধরনের গ্রেটিংস দিয়ে থাকি সেটা হচ্ছে ফর্মাল, আর আনঅফিসিয়াল যেটা আমরা গ্রিটিংস করি, ভাই বন্ধুদেরকে বলি কি অবস্থা, কি হদ্দে, ন বুঝো, এই যে আমরা যে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে বলি, এগুলো হচ্ছে আমাদের ইনফর্মাল গ্রিটিংস। সো আপনাকে যদি এখানে জিজ্ঞেস করে দুইটার মধ্যে ডিফারেন্টটা কি, তখন আপনি বলবেন ইনফর্মাল। ফর্মাল গ্রিটিংস মিনস অফিসিয়াল গ্রিটিংস, আর ইনফর্মাল গ্রিটিংস মিনস আনঅফিসিয়াল গ্রিটিংস। ওকে ডান,
এতটুকু বললে আপনার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। লাইক ফর্মাল গ্রিটিংস মিনস গুড মর্নিং স্যার, আর ইনফর্মাল গ্রিটিংস হোয়াটসঅ্যাপ ব্রো, ওকে, এরকম। আর এরপর আসেন আমরা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আমাদের সিএসটা আপনাদেরকে দিয়ে দিব। সিএসটার ভিতরে অনেকগুলো কোশ্চেন প্যাটার্ন বলা হয়েছে, অনেকগুলো রিকোয়েস্ট প্যাটার্ন বলা হয়েছে। এই প্যাটার্নগুলো আপনাদেরকে একটু দেখতে হবে, হ্যাঁ। আবার রেসপন্স কীভাবে করতে পারি আমরা নিশ্চয়ই জানি। তার মানে আমরা এই পার্টে শিখলাম কি, কীভাবে প্রশ্ন করতে হয়, কীভাবে সাড়া দিতে হয়, জাস্ট এইগুলোই আর কি। তো এইগুলো আমরা ছোটোবেলা থেকেই ইংরেজি শিখলেই তো প্রশ্ন দিয়ে শিখায়। তার মানে এখানে আমার মনে হয় না কোনো জট আছে। তো এইখান থেকে আপনাদের, যদিও আজকে ডেমনস্ট্রেশন নিয়ে কথা বলার আজকে ক্লাস নেই, আমরা আগামী ক্লাসটাতে ডেমনস্ট্রেশন নিয়ে কথা বলবো। তো বলে রাখি যে এইখান থেকে আপনি ভালো করে কোশ্চেন করতে জানেন কি না এই বিষয়টা খুব চেক করা হবে। সো এখানে আমাদের বইয়ের ভিতরে, আমাদের সিবিএলএম এর সিএসের ভিতরে 5টা প্যাটার্ন আছে। এই 5টা প্যাটার্ন দিয়ে কোশ্চেন করা আপনাকে শিখে ফেলতে হবে কিছু বিষয়। সো চলেন আমরা 2 নাম্বার ইউনিটটা একটু দেখি। 2 নম্বরে আমরা কি শিখবো? ডিসক্রাইব সেলফ, অর্থাৎ আপনাকে নিজেকে ডিসক্রাইব করতে জানতে হবে, ফ্যামিলিকে ডিসক্রাইব করতে জানতে হবে, আপনার আদার্স কাউকে, রিলেটিভস কাউকে ডিসক্রাইব করতে জানতে হবে। এই পার্টটা আপনাদেরকে এখানে শিখতে হবে। 2 নম্বরে কি করতে হবে? ডিসক্রাইব ফ্যামিলিয়ার অ্যান্ড ফেভারিট প্লেস, অর্থাৎ আপনাকে যদি বলে দেয় প্লিজ ডিসক্রাইব এ ফেভারিট প্লেস, একটি ফেভারিট প্লেসকে নিয়ে ডিসক্রাইব করো, সো সেক্ষেত্রে আপনাকে জানতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি আস্ক ফর অ্যান্ড গিভ ডিরেকশন। আচ্ছা, ডিরেকশন দিতে হবে, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ, বাস স্টপটা কোথায়। সেক্ষেত্রে আমরা এই যে গো স্ট্রেট বলতে পারি, হ্যাঁ, তারপরে ইটস নেক্সট ডোর এটা বলতে পারি, তাই না, এরকম বলতে পারি। তারপর আমরা শিখবো যে টক অ্যাবাউট ডেট অ্যান্ড টাইম। আচ্ছা, ডেট অ্যান্ড টাইম নিয়ে কথা বলতে হলে আমাদেরকে এখানে 5 ধরনের টাইম ফ্রেজ আছে, এগুলো নিয়ে আমি সিএস থেকে একটু ধরে দিব ইনশাল্লাহ, হ্যাঁ, আপাতত একটু দেখতে থাকেন। ন্যারেট ইভেন্ট করা জানতে হবে, অর্থাৎ একটা ঘটনাকে আপনি ইভেন্ট করা জানতে হবে। সেখানে আপনাকে সিকোয়েন্সিং ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। যেমন আপনি ঘটনার শুরুতে ফার্স্টলি বলতে পারেন, মাঝে মাঝে আপনি দেন বলতে পারেন, একদম শেষের দিকে আপনি ফাইনালি কথাগুলো যুক্ত করতে পারেন, কোশ্চেন করতে পারেন, অ্যান্সার করতে পারেন। তাহলে 2 নাম্বারটাও আমাদের আশা করি খুব ইজি, আপনাদের হাতের নাগালেই সব কিছু। এবার আসেন প্রফেশনাল কমিউনিকেশন। প্রফেশনাল কমিউনিকেশন আমরা কি করি? আমরা অফিসের আরেকজনকে ইনস্ট্রাকশন দিই, সে বুঝলো কিনা সেটা চেক করি, এটা আমরা এইটা করতে পারি কিনা এগুলো চেক করবে কিন্তু আপনার, হ্যাঁ। মেকিং সাজেশন, আপনি সাজেশন দিতে পারেন কিনা ইংরেজি শব্দ ব্যবহার করে। তারপরে আপনি নেগোসিয়েশন অ্যান্ড কোলাবোরেশন করতে পারেন কিনা, ডিসকাস করতে পারেন কিনা। এবার দেখেন এখানে আমি 4টা উদাহরণ দিয়েছি। আমরা বিভিন্ন ধরনের ফ্রেজ ব্যবহার করি, হ্যাঁ, যেমন ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা প্লিজ ডু দিস স্টেপ বাই স্টেপ, আমরা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা বলতে পারি। সাজেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি আই সাজেস্ট ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ড বিফোর ইটিং, তাহলে আমরা এইভাবে সাজেশন দিতে পারি, তাই না। আচ্ছা, এখানে আমরা অ্যাগ্রি করতে পারি, আই অ্যাগ্রি, বা ডিসঅ্যাগ্রি করতে পারি, অ্যাপোলজি করতে পারি, তাই না, আই এম সরি। অ্যাপোলজি মানে হচ্ছে সরি বলা। আর এখানে আর্গুমেন্টেশন মানে হচ্ছে অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। আচ্ছা, আমাদের অফিসে ওয়ার্কার কারা? কলিগ, সিনিয়র, জুনিয়র, এইগুলো হচ্ছে কলিগস। আর অফিসে আমরা কী ধরনের ডকুমেন্ট ব্যবহার করি এটা আমরা আগেও শিখেছিলাম, এখানেও আসে। আচ্ছা, এবার আসেন টেলিফোন কনভারসেশন। তো টেলিফোনে আমরা কনভারসেশনের, দেখেন এখানে এই কথাটা বারবার মনে রাখতে হবে, টেলিফোন কনভারসেশনের স্টেপস, স্ট্রাকচারটা কি। প্রথমে আমরা কি করব? টেলিফোনে গ্রিটিংস দিব। পরে আমরা কি করব? পারপাস অফ কল, আমরা কলের উদ্দেশ্যটা শেয়ার করব। তারপর মেকিং রিকোয়েস্ট করব এবং কনফার্ম করব, অর্থাৎ যে উদ্দেশ্যে কথা বলছেন এটা সে বুঝছে কিনা এটা কনফার্ম করবেন, তারপর মেসেজটা, কলটা কেটে দিবেন। এই 4টা ধাপে আপনাদেরকে টেলিফোন কনভারসেশন করতে হয়। সো প্রথম ধাপে গ্রিটিংস, পরেরটা হচ্ছে পারপাস, পরেরটা হচ্ছে কনফার্ম, পরেরটা হচ্ছে ক্লোজ। মনে রাখেন, একটু ব্রডলি লিখেন তাহলে খুব ভালো হবে। আচ্ছা, টেলিফোনে আমরা কথা বলার সময় আমরা কি করতে পারি? হ্যালো, আলামিন ইজ স্পিকিং, এভাবে কথা বলি, তাই না। কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সার্ভিস, তাই না, এভাবে আমরা বলতে পারি। আচ্ছা, এইভাবে আমরা মাঝখানে আমরা আরও বিষয়ে কথা বলতে পারি, শেষের দিকে আমরা থ্যাংক ইউ দিতে পারি। সো আপনারা এগুলো জানেন, অলরেডি ইংরেজিতে কথা বলেন যেহেতু। আচ্ছা, এবার আসেন ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম। ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম বলতে আমরা কি বুঝি? ডিজিটালি যোগাযোগ করা যায় কোন কোন প্ল্যাটফর্মগুলোতে? সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে করা যায়, মেসেজিং অ্যাপসে করা যায়, ইমেলে করা যায়, ভিডিও এবং অডিও কলে করা যায়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বলতে বোঝায় মেসেঞ্জার, তাই না, হোয়াটসঅ্যাপ, এগুলোকে বোঝায়, হ্যাঁ। মেসেজ আবার কয় প্রকার? মেসেজ হচ্ছে এখানে আমরা আমাদের সিএসে বলা হয়েছে 4 প্রকার: শর্ট মেসেজ, ইমেল মেসেজ, ভয়েস মেসেজ এবং ইনস্ট্যান্ট চ্যাট মেসেজ, লাইভে আমরা যেটা করি। আচ্ছা, এবার আসেন আমাদের সিএসের ভিতরে প্রায় 21টি অ্যাব্রিভিয়েশনস আছে, অর্থাৎ এই দেখেন, ফর ইউর ইনফরমেশন, অ্যাজ সুন অ্যাজ পসিবল, হ্যাঁ,
টু বি ডিটারমাইন্ড, টু বি অনেস্ট, এই যে এরকম এগুলার সিসি, কার্বন কপি, এই যে এইগুলার ফুল ফর্মটা আপনাকে মনে রাখতে হবে, কারণ আপনাকে একটা বড় লাইন দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা কোন অ্যাব্রিভিয়েশনের সাথে যায়, ঠিক আছে। এবং আপনাকে একটা খাতা দিয়ে যদি বলে যে এখানে কম্পোজ এ শর্ট মেসেজ, আপনি একটা মেসেজ লিখেন তো দেখি এখানে, ওই মেসেজের ভিতরে অবশ্যই আপনাকে এই অ্যাব্রিভিয়েশনগুলো ব্যবহার করতে হবে। সো এই জন্য অনুরোধ থাকবে, সিএসটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সিএসের ভিতর থেকে প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশন আপনারা পড়ে ফেলবেন। আচ্ছা, ডিজিটাল ওয়ার্ড, আমরা ডিজিটালি কী কী ওয়ার্ড ব্যবহার করি, মিউট, আনমিউট, তাই না, এই যে আমরা মিট লিঙ্ক, অনলাইন মিটিংস, এই যেগুলো আপনারা জানেন, অসুবিধা নেই। আচ্ছা, ডিজিটাল কমিউনিকেশন ফ্রেজেস, আচ্ছা ডিজিটালি আমরা যে যে ধরনের শব্দগুলো ব্যবহার করি, হ্যাঁ, নোটেড, থ্যাংক ইউ, হ্যাঁ, আপনারা ওই যে কেউ একজন নোট পাঠালে আমরা কি করি, বলি নোটেড, থ্যাংক ইউ, তারপর প্লিজ কনফার্ম, তারপর আমরা বলি সরি ফর দ্য ডিলে, এই কথাগুলো আমরা বলি। আচ্ছা, ফলো প্রফেশনাল, অর্থাৎ আমরা আমাদের অফিসে কর্মজীবী কারা, কলিগরা থাকে, ক্লায়েন্ট থাকে, বিভিন্ন কোম্পানি থাকে, তাই না, এগুলো আমরা জানি, ভয় নেই এখানে। 4 নাম্বার অকুপেশন ইউনিট অফ কম্পিটেন্সিতে চলে আসছি। এই পার্টে আপনি আপনার ফুড প্রেফারেন্স নিয়ে কথা বলতে জানতে হবে, হ্যাঁ, যেমন আবার মনে রাখবেন ফুড প্রেফারেন্স বলতে কিন্তু শুধুমাত্র লাইক কেনা, লাইক, ডিসলাইক, কম্পেয়ার, তিনোটাকেই বোঝায়, তাই না। আপনাকে যদি বলা হয় টক অ্যাবাউট ইউর ফুড প্রেফারেন্স, তখন কিন্তু আপনি লাইক, ডিসলাইক, কম্পেয়ার সবগুলো নিয়ে আসার চেষ্টা করবেন, হ্যাঁ। তারপর দেখেন অর্ডার ফুড, মানে আপনি খাবার অর্ডার করতে পারেন কি না, হ্যাঁ। আচ্ছা, তারপরে ধরেন আপনি স্পেশাল ডায়েটস, এগুলো এই সম্পর্কে কথা বলতে হবে এবং বিভিন্ন ফ্রেজ বলতে হবে আর কি, হ্যাঁ। তারপর দেখেন দ্বিতীয় ধাপে আমরা শিখবো যে এটা কোথায়, দেখেন আন্ডারস্ট্যান্ড লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইল থেকে আমরা কথা বলতেছি এখন। ডিসক্রাইব ফেস্টিভ্যালস, অর্থাৎ বিভিন্ন ধরনের, আমাদের দেশে 3 ধরনের ফেস্টিভ্যালস আছে, একটা হচ্ছে কি কালচারাল, একটা হচ্ছে ন্যাশনাল, আর একটা হচ্ছে কি রিলিজিয়াস, তাই না। তো এই ফার্স্ট ফেস্টিভ্যালস নিয়ে কথা বলতে হবে, আপনি এক্সপ্রেস করবেন আপনার জীবনের একটা যে কোনো একটা ফেস্টিভ্যালস নিয়ে, ওকে। তারপরে বিভিন্ন ধরনের সেলিব্রেশন নিয়ে আপনি ডিসক্রাইব করবেন। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের অনেক কালচার আছে না, মিউজিক আছে, ডান্স আছে, থিয়েটার আছে, প্রিন্টিং আছে, অনেক ধরনের কালচার আছে, এই কালচারগুলো, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। তারপরে দেখেন হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে কথা বলতে হবে, আপনাকে বলে দিতে পারে যে গিভ মি অ্যাডভাইস, সাম অ্যাডভাইস, ঠিক আছে, আপনাকে অ্যাডভাইস দিতে হবে মানে গুড হেলথের জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন এই যে গুড হেলথ অ্যান্ড হাইজিন প্র্যাকটিস অ্যান্ড অ্যাডভাইস, এগুলো জানতে হবে। আচ্ছা, কমন সিমটমস, আচ্ছা আমাদের সাধারণত কী কী ধরনের রোগ হয়, হেডেক হয়, তারপরে ঠান্ডা লাগে, জ্বর হয়, এগুলো আর কি, হ্যাঁ। তারপরে দেখেন মেন্টাল হেলথ, আচ্ছা মেন্টালি হেলথ কী হয়, আমরা স্ট্রেস ফিল করি, অ্যাংজাইটি ফিল করি, ডিপ্রেশনে চলে যাই, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। চলেন 5 নাম্বার ইউনিট অফ কম্পিটেন্সে চলে আসছি অকুপেশনের। আচ্ছা, এখানে দেখেন ডিসক্রাইব প্রবলেম অ্যাট হোম অ্যান্ড ওয়ার্ক, আচ্ছা ওয়ার্কে মানে আমাদের হাউস হোল্ড প্রবলেমগুলো কী কী দেখেন, অ্যাকোমোডেশন, ইউটিলিটি, প্লাম্বিং, আমাদের ঘরে কী কী সমস্যা হয়, প্লাম্বিংয়ের সমস্যা হয়, ইউটিলিটির সমস্যা হয়, তাই না। আর অফিসে কী হয়, ওয়ার্ক লোড হয়, মানে অনেক বেশি কাজের চাপ হয়ে যায়, রিলেশনশিপের সমস্যা হয়, মানে কলিগের সাথে ঝগড়া করে। স্যার ম্যামরা কি ঝগড়া করেন, আপনারা যারা একসাথে আসেন মুন্সিতে, মাঝে মাঝে করবেন, হ্যাঁ, এটা করা উচিত। আচ্ছা, তাহলে এবার আসেন 2 নম্বর আমরা দেখলাম কি আস্ক ফর অ্যান্ড গিভ সাজেশনস, আচ্ছা সাজেশন আমরা দেওয়া জানবো, সাজেশন নিশ্চয়ই দিতে হলে এই ধরনের ফ্রেজগুলো ব্যবহার করতে হবে। প্রিপেয়ার এ জব, অর্থাৎ একটা জবের জন্য প্রস্তুতি নেন কীভাবে, প্রথমে আপনারা জব সার্কুলার পড়েন, তারপর কি করেন, সিভি লিখেন, কভার লেটার লিখেন, তারপর কি হয়, ইন্টারভিউতে চলে যান। আচ্ছা, কমনলি ইন্টারভিউ বোর্ডে কী ধরনের কোশ্চেন করতে হয়, এই ধরনের কিছু কোশ্চেন আপনারা জানবেন, কারণ ভবিষ্যতে কিন্তু আপনিও HR ডিপার্টমেন্ট পর্যন্ত যেতে পারেন। তো সেই জায়গা থেকে আমাদের সিএসের ভিতরে অনেকগুলো কোশ্চেন প্যাটার্ন আছে, প্রত্যেকটা কোশ্চেন আপনি করতে পারেন কিনা এবং কোশ্চেনের অ্যান্সার আপনি দিতে পারেন কিনা, এগুলো আমাদের একটু জানতে হবে। সব শেষে আমাদেরকে ক্যারি আউট এ প্রেজেন্টেশন, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের বেসিক থেকে আসে না। মনে রাখবেন প্রেজেন্টেশনের মডালিটিস হচ্ছে 3টা, আপাতত সিএসের মধ্যে বলা হয়েছে 3টা, অর্থাৎ আমরা প্রেজেন্টেশন দিতে পারি কয়ভাবে, কয়টা মেথডে, এই মেথডটাকে এখানে বলা হয়েছে মডালিটিস। তাহলে আমরা ভার্বালি দিতে পারি, মৌখিকভাবে দিতে পারি, আমি ভিজুয়ালি দিতে পারি, আমি রিটেনে লিখিতভাবে দিতে পারি। আচ্ছা, তাহলে প্রেজেন্টেশনের স্ট্রাকচারটা কি, প্রেজেন্টেশনের স্ট্রাকচার হচ্ছে ইন্ট্রোডাকশন, প্রথমে ইন্ট্রো দিবেন, পরে বডি, পরে কনক্লুজ, পরে এফএকিউ, ঠিক আছে। তো ওপেনিং আপনি ওয়েলকাম বলবেন, শেষের দিকে আপনি থ্যাংক ইউ বলবেন, এই কথাটা স্ট্রাকচারটা মনে রাখবেন। তাহলে প্রেজেন্টেশনের স্ট্রাকচার হচ্ছে 4টা, প্রথমে ইন্ট্রো, বডি, ক্লোজ, তারপর কনক্লুশন, এফএকিউ। তো এটা বুঝলাম আমরা। এবার কথা হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্ট কিভাবে হবে,
পরীক্ষাটা কীভাবে হবে, অ্যাসেসমেন্টটা কীভাবে হবে। আপনাদের সিএসএ বলে দিয়েছে আপনাদের অ্যাসেসমেন্টটা 4টা মেথডে হওয়ার কথা, অর্থাৎ রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল এবং পোর্টফোলিও। সো দুর্ভাগ্যবশত আমি কিন্তু সিভিটি এর পড়াই, প্লাস সিভিটি সম্পর্কে আমি অনেক রিসার্চ করি। তো সেই জায়গা থেকে আমি যখন ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 এটার সর্বপ্রথম বাংলাদেশে যে অ্যাসেসমেন্ট হয় সেই অ্যাসেসমেন্টে বসি, তখন কিন্তু আমি পোর্টফোলিও রেডি করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু অ্যাসেসমেন্টে গিয়ে দেখি পোর্টফোলিওটা নাই। সো আপনাদেরও থাকবে না, এটা নিয়ে কোনো টেনশন নেই। সো এবার একটু বলি, রিটেন টেস্টে আপনাদের 15টা এমসিকিউ থাকবে, 15টা সিকিউ থাকবে। সো এইখান থেকে আপনাদেরকে কমপক্ষে 24 পাওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা করবেন খুব ভালো করে অ্যান্সার করার, পরে বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর আমরা দেখব ডেমনস্ট্রেশনটা নিয়ে আগামী ক্লাসে কথা হবে, ওরালটা নিয়েও আগামী ক্লাসে কথা হবে। এখন আমি একটু আপনাদেরকে যেটা বলবো, প্রেজেন্টেশনটা দেখানো শেষ, কিন্তু আপনাদের কাছে আছে কি সিএসটা কীভাবে পড়তে হয় এই সম্পর্কে একটু আমি আপনাদেরকে কথা বলি প্লিজ। চলেন, আপনারা আসলে সিএসটা কীভাবে পড়বেন, এই সিএসটা আপনারা ওপেন করবেন। সহজে বলি, সিএসের ভিতরে যা যা আছে আমি একদম শেষেরটা থেকে দেখি, হ্যাঁ শেষেরটা থেকে বলি, কারণ এটা একটা ট্রিগার, তাই না? আমরা যেহেতু আগেরটা পড়াইছি শুরু থেকে, এখন একটু শেষের দিক থেকে পড়াই, বুঝেন। আমাদের সিএসের এটা হচ্ছে সর্বশেষ ইউনিট। এই যে এটার নাম কি, আইডেন্টিফাই চ্যালেঞ্জেস ইন ডেইলি লাইফ। অর্থাৎ আমরা ডেইলি লাইফে কী কী ধরনের চ্যালেঞ্জ শিকার হই। দেখেন, কমন হাউস হোল্ড প্রবলেম, আমাদের ঘরে কী কী ধরনের সমস্যা হয়। কমন কনফ্লিক্ট ইন ওয়ার্কপ্লেস, আমি একটু বলি আমাদের ঘরে কী কী সমস্যা হয়। আমাদের তার ছিঁড়ে যায়, তারপর পানির টাঙ্কি ফেটে যায়, তারপর কি হয়, এই যে কমন কনফ্লিক্ট ইন ওয়ার্কপ্লেস, আমাদের অফিসে পেমেন্ট দিতে চায় না, তারপর কলিগ ঝগড়া হয়, তাই না, একজনের মতের সাথে একজনেরটা মিলে না। তারপর সাজেশন এবং সলিউশনের ক্ষেত্রে কী কী ধরনের ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড ব্যবহার করবো এটা শিখবো। তারপর কমন ইন্টারভিউ কোশ্চেন সম্পর্কে জানবো, জব রিলেটেড কিছু ফ্রেজ সম্পর্কে জানবো। প্রেজেন্টেশন মডালিটিস অলরেডি আলোচনা করা শেষ। প্রেজেন্টেশন মডালিটিস হচ্ছে 3টি, ভার্বাল, তারপরে রিটেন, তারপরে হচ্ছে স্লাইড। আর প্রেজেন্টেশন স্ট্রাকচার কয়টা, সেটাও 4টা। প্রথমে ইন্ট্রো, পরে বডি, পরে কনক্লুজ, পরে হচ্ছে এফএকিউ। আচ্ছা, এবার আসেন দেখেন কমন হাউস হোল্ড প্রবলেম। আচ্ছা, এটা মানে হচ্ছে আবাসন, অর্থাৎ ঘরে, হ্যাঁ, অ্যাকোমোডেশন। আচ্ছা, ইউটিলিটি মানে কি দেখেন, অ্যাকোমোডেশন ওইটা তো গেল। ইউটিলিটি বলতে কি বোঝায়, বাড়ি ভাড়াটারা নিয়ে সমস্যা হয় আর কি, এগুলোকে বোঝাচ্ছে আই থিঙ্ক। আচ্ছা, অ্যাপ্লায়েন্স মালফাংশনিং, এটা নিয়ে এই যে ঘরের যে যাবতীয় ফার্নিচার সহ যা কিছু আছে সবগুলোকে বোঝায়। প্লাম্বিং রিলেটেড সমস্যা হয়, হাউসকিপিং রিলেটেড সমস্যা হয়। সো এই যে বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা রাখবেন, জাস্ট এটা হচ্ছে বিষয়। এবার দেখেন, অফিসে সাধারণত কী কী সমস্যা হয় বলেন তো, টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয়, তারপরে লিডারশিপ ইস্যু নিয়ে সমস্যা হয়, পেমেন্ট ইস্যু নিয়ে সমস্যা হয়, কেরিয়ার গ্রোথ নিয়ে সমস্যা হয়, রাগারাগি হয়, হ্যারাসমেন্ট অ্যান্ড বুলিংয়ের শিকার হয়। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখবেন। তো আপনাকে যদি বলা হয় যে কমন ইস্যুগুলা ডিসক্রাইব করো, হ্যাঁ, আপনাকে জাস্ট এটা বলবে যে ডিসক্রাইব কমন কনফ্লিক্ট ইন দ্য ওয়ার্কপ্লেস। ঠিক আছে, ডিসক্রাইব কমন কনফ্লিক্ট আর কমন ইস্যুস ইন দ্য ওয়ার্কপ্লেস। সেক্ষেত্রে আপনি এখানে বলবেন যে এই পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে সাজেশনের ক্ষেত্রে বা আপনি এই সলিউশনের ক্ষেত্রে কী কী ধরনের ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড ব্যবহার করতে হবে, এই প্রত্যেকটা ওয়ার্ড আপনারা একটু মিনিং পড়ার চেষ্টা করবেন। আর এখানে আমরা কিছু ফ্রেজ দেখতে পাচ্ছি, আমরা সাজেশনের ক্ষেত্রে আমরা কীভাবে দিতে পারি, হ্যাঁ, হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য পার্ক, এখানে গেলে কেমন হয়, আমরা সাজেশন দিব, তাই না, একজন কলিগের সাথে একজন, এটা বলতে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস আইডিয়া, তোমার এই আইডিয়া সম্পর্কে কী চিন্তা করছো, তাই না, এরকম করে আমরা কথা বলতে পারি। তার মানে আপনারা এই সিএসের ভিতর থেকে এই পয়েন্টগুলো একটু ভালো করে দেখবেন, এটা আপনাদের দেখতেই হবে প্লিজ, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন কমন ইন্টারভিউ কোশ্চেন। ইন্টারভিউতে সাধারণত কী কী ধরনের কোশ্চেন করা হয় দেখেন, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর সেলফ। আচ্ছা, এখানে আপনার জেনারেল ব্যাকগ্রাউন্ড জানতে চাইলে এটা বলবে। তারপর ধরেন এই যে এখানে শিক্ষার্থী আমার অফিসে কাজ করার জন্য কতটা মোটিভেটেড সেটা আমি জাজ করার জন্য আমি এই কোশ্চেনটা তাকে করতে পারি, হ্যাঁ, যেমন হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার, তুমি এখানে কেন কাজ করতে চাও, তাই না। তাহলে আমি তার স্ট্রেংথ বের করার জন্য আমি যদি অ্যাজ এ ইন্টারভিউ এক্সপার্ট হয়ে থাকি, আমি যদি ইন্টারভিউ নেই তাহলে আমি ইউর স্ট্রেংথ জানতে পারি, উইকনেস জানতে পারি, আমি ভাই তোমাকে কেন হায়ার করব, তোমার লক্ষ্য কী, গোল কী, তাই না। আচ্ছা, তো গত 5 বছর পর তো তুমি তোমাকে কোথায় দেখতে চাও, তাহলে এক্সপিরিয়েন্স আছে কি না, হ্যাঁ, আপনি আগে জব করেছিলেন, আগের জবটা ছেড়ে দিলেন কেন, এই ধরনের কোশ্চেনগুলো আমরা করি। সো আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে এই প্রশ্নগুলা করতে জানতে হবে এবং উত্তর
দিতে জানতে হবে। আপনাদের দুজনকে ডেকে নিয়ে কী করবে জানেন? দুজনকে ডেকে নিয়ে বলবে আপনি আপনি প্রিন্সিপাল বা আপনি এইচআর ডিপার্টমেন্টের হেড, আর আপনি ইংলিশ ফর ওয়ার্কের ট্রেনার হিসেবে সিভি জমা দিয়েছেন, দুজন ইন্টারভিউ নেন, দেখিয়ে দেখান। তো এটা হলে কি হয়, আমরা যখন অ্যাসেসমেন্ট নেই তখন দেখা যায় যে যখন আমি এরকম একটা সিনারিও বলে দিই তখন তারা কি ডায়লগ শুরু করে দেয়, বলে থ্যাংক ইউ, হাউ আর ইউ, এগুলো বলে না, এভাবে হবে না। আপনি যিনি ইন্টারভিউ নিবে তার একটা দাম্ভিকতা থাকবে, আর যেই স্টুডেন্ট বা ক্যান্ডিডেট সে বলবে মে আই কাম ইন স্যার, আসবে, তারপর একটু সুন্দর করে বলবে মিস্টার ফয়জুল হক, প্রিন্সিপাল বলবে মিস্টার ফয়জুল হক ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এইভাবে বলবে। কিন্তু আমরা দেখি যে ইন্টারভিউ যখন আমি আপনাদেরকে একটা সিমুলেশন ইন্টারভিউ বোর্ড ক্রিয়েট করে দিই তখন বলে যে হাউ আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম, একজনকে জিজ্ঞেস করে। ইন্টারভিউ বোর্ডে কি এগুলো হয়? এগুলো খুব কমই হয়। তো এক্সাক্ট পয়েন্টগুলো হিট করার জন্য আপনাদেরকে এই প্রশ্নগুলো পড়তে হবে। প্রশ্নগুলো শুধু পড়তেই হবে না, এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনি দিতে পারতেছেন কিনা ইংরেজিতে, এটা আপনাকে এনশিওর করতে হবে। প্লিজ, কিছু বলতে চাচ্ছিলেন মনে হচ্ছে কেউ। আমি কি ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম এরকম কিছু? রাহুল স্যার, আচ্ছা যদি কোনো কিছু বলার না থাকে একটু মিউট করে রাখবেন, হ্যাঁ প্লিজ। আচ্ছা এবার আসেন, এখানে আমরা বিভিন্ন ধরনের স্যার প্লিজ, রাহুল স্যার, আচ্ছা ম্যাম যার কাছে অ্যাডমিন অ্যাক্সেসটা আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা আবারও নয়েজ আসতেছে। নূরজাহান ম্যাম একটু প্রয়োজনে যার কাছে অ্যাক্সেস আছে একটু মিউট করে দিলে ভালো হয়। আচ্ছা এরপর দেখেন জব রিলেটেড ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ আমরা ব্যবহার করি, তাই না? এই ফ্রেজগুলো সম্পর্কে একটু জানতে হবে। এই দেখেন প্রেজেন্টেশন মডালিটি হচ্ছে 3টা, এই 3টা নিয়ে কথা বলেছি। প্রেজেন্টেশন স্ট্রাকচার হচ্ছে এই যে এখানে 5টা, এই 5টা স্ট্রাকচার আপনারা বলবেন। তারপর আমরা এই যে এই প্রেজেন্টেশনের যে ওয়ার্ডগুলো, এই এনি কোশ্চেন আছে কিনা শেষের দিকে বলি, শুরুর দিকে বলি, এগুলো সব আপনারা বুঝেন। জাস্ট আপনাদের কাজ হবে এই সিএস এর ভিতর থেকে কিচ্ছু পড়বেন না, শুধুমাত্র প্রত্যেকটা ইউনিটের ভিতরে এই রেঞ্জ অফ ভেরিয়েবল আছে না, এই রেঞ্জ অফ ভেরিয়েবলগুলো একটু ভালো করে দেখবেন, এই হচ্ছে বিষয়। এবার আসেন 2 নাম্বারটাতে দেখি, এর উপরেরটাতে চলে যায়। দেখেন ফুড প্রেফারেন্স বলতে কি বোঝায় বলেছিলাম আপনাদেরকে। এইবার আসেন এই যে এখান থেকে লাইক, ডিসলাইক, কম্পেয়ার, রাইট চয়েস, এগুলো নিয়ে আপনার বলতে হবে। তো আপনার যদি বলা হয় টক অ্যাবাউট ইউর ফুড প্রেফারেন্স, তখন আপনি বলবেন আই লাইক স্পাইসি ফুড, তাই না? এরকম আপনি বলতে পারেন। তাহলে এবার এখানে এগুলো বলতে হলে আপনাকে আরও কী কী শব্দ ব্যবহার করা জানতে হবে। এই যে দেখেন কী কী শব্দ, আই এম হাংরি, আই এম থার্স্টি, হ্যাঁ আমরা এই কথাগুলো ব্যবহার করি, এগুলো আপনারা দেখবেন, সহজ খুব। ফেস্টিভ্যালস, কয় ধরনের ফেস্টিভ্যালস আছে? রিলিজিয়াস, কালচারাল এবং ন্যাশনাল অবজারভেন্স, এই ধরনের ফেস্টিভ্যালস আছে। ফেস্টিভ্যাল রিলেটেড কী কী ওয়ার্ড ফ্রেজ কথা বলার সময় আমরা ব্যবহার করি, এটাও আপনারা দেখবেন। আচ্ছা বিভিন্ন ধরনের ফর্মস অফ আর্ট অ্যান্ড কালচার, আচ্ছা এইটা খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা আপনাকে যদি বলা হয় মেনশন 5 আর্টস অ্যান্ড কালচার, ঠিক আছে, তখন কিন্তু আপনাকে 5টা কমপক্ষে বলতে হবে। সো এই 5টা একটু দেখে নেবেন, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজগুলো আপনারা দেখবেন, হ্যাঁ, কারণ কথা বলতে জানাটা আপনাদের দায়িত্ব, কারণ এটা তো আপনাদের আরপিএল ব্যাচ, তাই না? নিশ্চয়ই আপনারা জানেন বিধেই কিন্তু আপনারা এখানে রেজিস্ট্রেশন করেছেন। আচ্ছা এরপর আমরা চলে যাই তার উপরেরটাতে, তাহলে আমরা 2টা ফাইনালি শেষ করে ফেলেছি। এবার এখানে আসেন, এইখান থেকে আমাদের যেটা জানতে হবে সেটা হলো দেখেন এই রেঞ্জ অফ ভেরিয়েবলে চলে আসছি। প্রফেশনাল কমিউনিকেশন, আসলে প্রফেশনাল কমিউনিকেশন বলতে কি বোঝায়? জব সম্পর্কে কথা বলা, ইনস্ট্রাকশন দেওয়া, কেউ বুঝলো কি না সেটা করা, সাজেশন দেওয়া, আর্গুমেন্টেশন মানে ডিসএগ্রি এগ্রি, তারপর দেখেন নেগোসিয়েশন করা, কোলাবোরেশন করা, ডিসকাসিং অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপোলজি সরি বলা, এগুলো হচ্ছে প্রফেশনাল কমিউনিকেশনের একটা পার্ট। আচ্ছা আপনি এই যে গিভিং ইনস্ট্রাকশন দিতে পারেন কিভাবে? এই যে প্লিজ ডু দ্যাট স্টেপ বাই স্টেপ, এগুলো বলতে পারেন। সে বুঝলো কি না এটা যেন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, দ্যাট ইজ ক্লিয়ার, ইজ দ্যাট ক্লিয়ার, এগুলো বলতে পারি। আমরা অ্যাগ্রির জন্য আই অ্যাগ্রি উইথ দ্যাট, আই ডোন্ট অ্যাগ্রি উইথ দ্যাট, আমরা এগুলো বলতে পারি। ইউ আর রাইট, এই কথাগুলো বলতে পারি। আই এম সরি, অ্যাপোলজির ক্ষেত্রে এই কথাগুলো বলতে পারি, তাই না? আপনারা জানেন। তাহলে কো ওয়ার্কার কারা? কো ওয়ার্কার হচ্ছে কলিগ, সিনিয়র, জুনিয়র, এরা হচ্ছে কো ওয়ার্কার। অফিসে আমরা সাধারণত কী ধরনের ডকুমেন্ট ব্যবহার করি? ফর্মস, ফরম্যাট, চেকলিস্ট, মেমোস, নোটস, নোটিস, ওকে এগুলা ব্যবহার করি। টেলিফোন কনভারসেশন কী হয়? দেখেন প্রথমে আমরা গ্রিটিংস করি, পারপাস অফ কল, লিভিং এ মেসেজ, ক্লোজিং। এই কনভারসেশন স্কিলটা এখানে স্ট্রাকচারটা মনে রাখতে হবে কিন্তু প্লিজ। তাহলে আমরা কলে কীভাবে কথা বলি? শুরুতে আমরা কী করি? এই দেখেন, এরপরে আবার আমাদের গ্রিটিংসে আমরা কী বলি, কলে পারপাসে কী বলি, লিভিংয়ে কী বলি, কনক্লুশনে কী করি, এইগুলো আবার এখানে বলা আছে। সো এইগুলো একটু দেখে ফেলতে হবে। এইবার আসেন এই যে অ্যাব্রিভিয়েশনস, আচ্ছা এখানে দেখেন আমাদের এই 24টা অ্যাব্রিভিয়েশনস আছে।
24টা অ্যাব্রিভিয়েশন খুব ভালো করে পড়ে ফেলতে হবে। এই অ্যাব্রিভিয়েশনের প্রনাউন্সিয়েশনটাই আমি পারি না, আমি চেষ্টা করছিলাম অনেক, কারণ এটা কোন ভাষায় লিখছে আমি নিজেও জানি না। মনে রাখবেন একবার এটা প্রয়োজনে 2-3 বার লিখে যদি আসে এটার ফুল ফর্মটা, তখন আপনি যেন এটা লিখতে পারেন, একটু পড়ে ফেলবেন। তবে এটা দ্বারা RSVP দ্বারা বোঝায় প্লিজ রেসপন্ড, হ্যাঁ, এটা দ্বারা বোঝায় প্লিজ রেসপন্ড। FYI ফর ইউর ইনফরমেশন, টু বি ডিটারমাইন্ড, টু বি অনেস্ট, অ্যানাউন্সড, আচ্ছা টু বি অ্যানাউন্সড। তারপর দেখেন প্লিজ ফাইন্ড অ্যাটাচ সিসি কার্বন কপি, ব্লাইন্ড কার্বন কপি, এন্ড অফ দ্য ডে সব, হ্যাঁ, এই যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস, নট অ্যাপ্লিকেবল, Q&A কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, POC পিন্ট অফ কন্ডাক্ট, পয়েন্ট অফ কন্ডাক্ট। তারপর দেখেন FYA ফর ইউর অ্যাটেনশন, FYR ফর ইউর রেফারেন্স, আচ্ছা। তারপর অ্যাজ সুন অ্যাজ পসিবল, ASPR। তারপর লল, আমরা যে ফেসবুকে ব্যবহার করি, তাই না? আপনারা এখান থেকে সবগুলোই পারেন আই থিঙ্ক, কিন্তু যেগুলো পারবেন না সেগুলো একটু খাতায় লিখে লিখে চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এটা হলো, তাহলে আমরা এটাও পড়ে ফেললাম। এবার চলে যাই তার উপরেরটা, আমরা কোশ্চেন করবো, তাই না? কোশ্চেন করতে হলে আমরা হোয়াট ইজ দিয়ে কোশ্চেন করবো, হাউ ওয়াজ দিয়ে কোশ্চেন করবো, হু ইজ দিয়ে কোশ্চেন করবো, হোয়ার ইজ দিয়ে কোশ্চেন করবো। এই প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন আপনারা পড়বেন। এটার উপর আমার একটা শিট আছে, শিটটা পাঠিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আচ্ছা, সিকোয়েন্সিং মানে কি? আমরা দেখেন বিগিনিংয়ে কি বলি, ফার্স্ট, ফার্স্টলি, অ্যাট ফার্স্ট, মাঝখানে কি বলি, নেক্সট, দেন, আফটার দ্যাট, এগুলো বলি আমরা। শেষের দিকে বলি লাস্টলি বলতে পারি। আরও অতিরিক্ত ইনফরমেশন অ্যাড করার জন্য আমরা কি বলতে পারি, অলসো অ্যান্ড ইন এডিশন, এই কথাগুলো বলতে পারি। এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে সাচ আস, হ্যাঁ, তারপর লাইক, মোর ওভার, ইয়েট, বাট, দো, থ্রো, এগুলো বলতে পারি, তাই না? আচ্ছা, আমরা ইফেক্ট বোঝানোর ক্ষেত্রে বিকজ, দেয়ার ফর, অ্যাজ এ রেজাল্ট, সো দ্যাট, এই কথাগুলো আমরা বলতে পারি। তারপর দেখেন টাইম ফ্রেজ, এইটা খুব ভালো করে মনে রাখবেন প্লিজ। টাইম ফ্রেজ হচ্ছে 5 প্রকার। এটা হচ্ছে কি টাইম ফ্রেজ, জেনারেল টাইম ফ্রেজ। যেমন প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠি, তাহলে এইখানে আমার জেনারেল টাইম ফ্রেজটা চলে আসছে। তারপর দেখেন স্পেসিফিক টাইম ফ্রেজ মানে হচ্ছে আপনাদের ক্লাসটা এই বেলা 11টা থেকে 12টা পর্যন্ত হবে, এটা হচ্ছে স্পেসিফিক টাইম ফ্রেজ। আর ফ্রিকোয়েন্সি মানে প্রত্যেক দিন আমি ব্রাশ করি, এই প্রত্যেক দিন, এভরি ডে, এভরি টাইম, এইগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি। আর ডিউরেশন অ্যান্ড পিরিয়ড মানে হচ্ছে কি এই 9টা থেকে 10টা। আর এই স্পেসিফিক টাইমে পরে আগামী শনিবার, ঠিক আছে, এটা মনে রাখবেন। স্পেসিফিক টাইম আগামী 13 তারিখ। আর এই ডিউরেশন অ্যান্ড টাইমের মধ্যে পরে আপনার এই কতক্ষণ থেকে কতক্ষণ, একটা নির্দিষ্ট ছোট্ট ডিউরেশনকে বোঝায়। আর টাইম রেফারেন্সকে বোঝায়, টাইম রেফারেন্সটা মাথায় আসতেছে না এখন, ওই টাইম রেফারেন্স বোঝায় যে আফটার বিফোর, এগুলাকে বোঝায়, হ্যাঁ, আপনি আফটার বিফোর বোঝায়। তাহলে এইটা আবার একটু ক্লিয়ার করি। জেনারেল টাইম ফ্রেজের উদাহরণ হচ্ছে সাধারণত আমরা যেটা করি, সকালবেলা ঘুম থেকে উঠি, এরকম একটা বিষয়, হ্যাঁ, এভরিডে বা আমাদের বিহেভিয়ারটা আর কি। স্পেসিফিক মানে হচ্ছে আপনার নির্দিষ্ট একটা তারিখ, একটা দিন। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে প্রতিদিন যেটা করি। আর ডিউরেশন মানে হচ্ছে একটা নির্দিষ্ট ঘন্টা, নির্দিষ্ট সময়, ঠিক আছে। টাইম রেফারেন্স মানে হচ্ছে আফটার বিফোর, যেগুলো আমরা শব্দগুলো ব্যবহার করি। আচ্ছা, আপনি ইনস্ট্রাকশন দিবেন না, ডিরেকশন দিবেন, সেক্ষেত্রে আমরা কী করতে, টার্ন লেফট, টার্ন রাইট, গো স্ট্রেট, এগুলোর অর্থ আপনারা শিওর জানেন। তো জাস্ট আপনাকে যদি কোশ্চেন করে হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ, আপনি কিন্তু এখান থেকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, লোকেশন, আমরা বিভিন্ন ধরনের লোকেশন আমরা দেখতে পাই না, ওয়ার্ক প্লেস, এয়ারপোর্ট, হসপিটাল, পুলিশ, মার্কেট, আমরা এগুলো একটু যদি লোকেশন রিলেটেড কোনো কোশ্চেন করে আমরা বলে ফেলবো। আচ্ছা, লোকেশন রিলেটেড আমরা বিভিন্ন ফ্রেজ ব্যবহার করতে পারি। সো এই লোকেশনের প্রত্যেকটার এই প্রত্যেকটার জিনিসের আমি অনুবাদ এবং উচ্চারণ সহ একটা শিট রেডি করেছি, সেই শিটটা আমি পাঠিয়ে দেবো। সিটি মানে বড় শহর, সিটি মানে ছোটো শহর, টাউন মানে বড় শহর, ভিলেজ মানে গ্রাম, নেইবারহুড মানে পাড়া বা মহল্লা, আচ্ছা, সাবার্ব, তারপর ডাউন টাউন, আপস টাউন, স্ট্রিট, অ্যাভিনিউ, লেন, এগুলার প্রত্যেকটার অর্থ আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, কী কী ধরনের সাইন ব্যবহার করি আমরা? রোডের সাইন ব্যবহার করি, অসের সাইন ব্যবহার করি, কমিউনিকেট অ্যান্ড ওয়ার্কপ্লেস সেফটি এইড ব্যবহার করি, সিকিউরিটি সাইন ব্যবহার করি, এগুলো হচ্ছে বিষয়। এবার আসেন এখানে আমরা লোকেশন রিলেটেড ইনফর্ম আমরা দিতে চাই। আমরা লোকেশন রিলেটেড ইনফর্ম দিলে কি হোম বলতে পারি, নেইবারহুড বলতে পারি, অফিস বলতে পারি, হোম টাউন, কান্ট্রি বলতে পারি। ওকে, গুড, তাহলে আমরা এটাও শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, এবার চলে আসেন পরেরটা। সিএসের ভিতরে এখানে বলা হয়েছে, দেখেন এখান থেকে একটু আসি, দেখেন বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল, অর্থাৎ বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে কয়টা? 4টা। লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এটা বলেছি আমরা। গ্রেটিংস কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে ফর্মাল, ইনফর্মাল। আচ্ছা, সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার ক্ষেত্রে আপনারা সবাই দিতে পারেন, সেটা ভালো, কিন্তু কথা হচ্ছে আপনারা এই স্ট্রাকচারটা মেনটেন করে, আপনাকে যদি বলা হয় কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তখন আপনারা এই স্ট্রাকচারটা মেনটেন করবেন। প্রথমে আপনার নামটা বলবেন, দিস ইজ আলামিন, আই লিভ ইন চট্টগ্রাম বহদ্দারহাট, টু বি মোর এক্সাক্ট, তাহলে আপনার অ্যাড্রেসটা চলে আসছে। দেয়ার আর 5 ফ্যামিলি মেম্বার্স ইন মাই ফ্যামিলি, এটা বলতে পারেন। এডুকেশনাল, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে পারেন। আপনি কী পছন্দ করেন, কী অপছন্দ করেন, এগুলো এখানে তুলে ধরবেন।
তারপর আমাদের আসতেছে আপনাকে সিম্পল কোশ্চেন করা জানতে হবে। এখানে 5টা প্যাটার্ন রয়েছে, এই 5টা প্যাটার্নের উপর আমার 120টা কোশ্চেন রয়েছে। হ্যাঁ, আপনারা বাংলা অনুবাদ সহ যাদের একদম বেসিক ক্লিয়ার নাই আপনারা চাইলে পড়তে পারেন। যেহেতু আমি রেগুলার ব্যাচও ইংলিশ ফর ওয়ার্কে ক্লাস করাই, সেক্ষেত্রে আমি মানে সবার জন্যই রেডি করেছি। আচ্ছা, এরপর আসেন যে টাইপস অফ রিকোয়েস্ট কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট রিকোয়েস্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট রিকোয়েস্ট। এইটা আমরা অনেকে বুঝি না। ডিরেক্ট রিকোয়েস্ট মানে হচ্ছে ধরেন আমি আমার নিচের কোনো কর্মীকে ডিরেক্ট বলতে পারি যে তুমি কলমটা নিয়ে আসো যাও, এটা ডিরেক্ট। আর ইনডিরেক্ট মানে হচ্ছে দয়া করে আনবেন, দয়া করে একটু আনলে ভালো হয়, এই যে ইনডিরেক্ট রিকোয়েস্ট এরকম হচ্ছে। তার মানে এগুলোর এক্সাম্পলগুলো একটু পড়ে ফেলবেন। আচ্ছা, আমরা গ্রেটিংসে কী ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারি, রিকোয়েস্টে কী ব্যবহার করতে পারি, রেসপন্সে কী ব্যবহার করতে পারি, এগুলো এখানে আছে। তাহলে আমাদের অকুপেশনেরটাও শেষ। এবার চলে যায় আমরা এর উপরেরটা। দেখেন এখানে রেঞ্জ অফ ভেরিয়েবলে শুধু টিম মেম্বারের কথাটা বলা হয়েছে, কোচ, সুপারভাইজার, ম্যানেজার, পিআর, এমপ্লয়ি। আমি কিন্তু প্রত্যেকের রোলটা আপনাদেরকে ডিসক্রাইব করে দিয়েছি, জাস্ট বলতে হবে এতটুকুই। এবার আসেন আমাদের এখানে দেখেন এই রেঞ্জ অফ ভেরিয়েবলে কার্টিয়াস ম্যানার হচ্ছে 3টা, ইফেক্টিভ কোশ্চেনিং, অ্যাক্টিভ লিসেনিং, স্পিকিং স্কিলস। আচ্ছা, এইগুলো। তারপর দেখেন ওয়ার্ক প্রসিডিউরস অ্যান্ড ম্যাটার। অফিসে আমরা কী ধরনের বিষয়গুলো ব্যবহার করি, যে জব শিট, ওরিয়েন্টেশন ম্যানুয়াল, ব্রোশিয়ার, ভিজুয়াল, স্ট্যান্ডার্ড ইনফরমেশন শিট, সায়েন্স, অ্যাপ্রোপ্রিয়েট সোর্সেস, এইচআর ডিপার্টমেন্ট, আমরা এই কাজগুলো করি। আচ্ছা, এবার আসেন আমাদের এটা শেষ, যেহেতু পরেরটাতে একটু দেখি আমরা। এখানে আমরা দেখলাম কি, এখানে দেখেন আমরা অস পলিসি খুঁজে পাবো কোথা থেকে? এই 4টা জায়গা থেকে খুঁজে পাবো। আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ড থেকে খুঁজে পাবো, ফায়ার সেফটি রুলস থেকে খুঁজে পাবো, কোড অফ প্র্যাকটিস থেকে খুঁজে পাবো, ইন্ডাস্ট্রি গাইডলাইন্স থেকে খুঁজে পাবো। আচ্ছা, অপারেটিং প্রসিডিউরসের মধ্যে কী পড়ে? ইমার্জেন্সি প্রসিডিউরস, ফার্স্ট এড প্রসিডিউরস, ট্যাগিং থাকে, পিপিই থাকে। আচ্ছা, যদি আপনাকে বলা হয় 5টা সেফটি সাইন্স অ্যান্ড সিম্বলের কথা বলো, তাহলে আপনারা এখান থেকে 5টা বলে দিবেন। যদি বলা হয় 10টা পিপিইর নাম লেখো, এখান থেকে 8টা পিপিই আছে, আরও 2টা নিজে থেকে বানায় দিয়ে দিবেন। হেজার্ড কয় প্রকার? 6 প্রকার। তারপরে দেখেন হেজার্ডগুলো নিয়ে আলোচনা হয়েছে। ইমার্জেন্সি প্রসিডিউরস হচ্ছে এই যে প্রসিডিউরসের মধ্যে এগুলো পড়ে, কন্টিজেন্সি মেজারের মধ্যে এগুলো পড়ে। তারপরে দেখেন ওয়ার্ক ফর হিট, রেকর্ড রাখার জন্য আমরা এই কাজগুলো করতে পারি। এই হচ্ছে আপনাদের আজকের সেশন। এখন আপনাদের কাছে জানতে চাই যে আপনাদের এক্স্যাক্টলি এই কোনোটার ভিতরে বুঝতে অসুবিধা হলো কি না, বা খুব ফাস্টলি চলে গেল কি না, এইটা আপনারা একটু শেয়ার করেন। এরপরেই আমি আপনাদেরকে একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিব। কতটুকু বুঝলেন একটু জানার চেষ্টা করব। কেউ একজন কথা বলেন। সুমাইয়া আপু হইতে পারে, তারপর নাবিলা আপু হইতে পারে। রাহুল স্যার প্লিজ। আমি আপনাদের ব্যস্ততার কথা চিন্তা করে কিন্তু খুব দ্রুত শেষ করে। জি 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 আপনি হয়তো কিছু বলেছেন, আমি শুনতে পাই। আচ্ছা, বলেছিলাম ম্যাম, এই যে পুরো আমাদের কিন্তু রিটেনের উপর যা পড়া উচিত আমি কিন্তু তা শেয়ার করেছি আপনাদের সামনে। এখন এই রিলেটেড কোনো কোশ্চেন বা এক্সট্রা ডিপলি জানার মতো কিছু আছে কিনা প্লিজ বলেন। আপাতত নাই। তাহলে আপনাদের সবার কাছে অনুরোধ করব, আমি একটা কোশ্চেন আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করবেন প্লিজ। আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা। আমার নিজের একটা কোশ্চেন ছিল, ওটা হচ্ছে আপনি তো আমাদেরকে স্লাইডটা দিয়ে দিবেন। আসলে স্লাইডটার কোনো ট্রেনার দেয় না। হ্যাঁ, আমি আপনাদেরকে ইয়েতে দিয়ে দিব, সিএসটা দিয়ে দিব। সিএস শেষের দিকে পড়া দেখিয়ে দিলাম না, সিএসটা দিয়ে দিব আর রেকর্ডটা দিয়ে দিব। বুঝতে পেরেছেন ম্যাম? কারণ স্লাইডটা দিয়ে দিলে ধরেন আরেকজন পরিশ্রম ছাড়া এটা নিয়ে ক্লাস করায়, হ্যাঁ, নামটা এডিট করে। এটা একটু মানে জাস্ট এটা আপনি হলেও করতেন, কারণ আপনার এটা অনেক পরিশ্রম নিয়ে রেডি করতে হয়েছে। দেখছেন, অনেক আমি ক্লাস করাতে করাতে কিন্তু ক্লাসগুলো মানে স্বল্প সময়ে, আপনারা খুবই ব্যস্ত মানুষ, সেই জায়গা থেকে চেষ্টা করি। আমার কাছে যারা পড়ে সাধারণত প্রত্যেকেই খুব ভালো প্রফেশনাল জায়গায় কাজ করে, কারণ আমার সেগমেন্টটাই এখানে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা কোশ্চেন দেখাবো, প্লিজ আপনারা একটু ভালো করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অ্যান্সার কামনা করছি। একটু সময় দিবেন আমাকে এই ইয়েটা খোঁজার জন্য। ডকুমেন্ট এখানে কোথায় রেখেছিলাম? এত ইজিলি হারিয়ে ফেলি বিষয়গুলা।
আচ্ছা, এই প্রশ্নটার উত্তরটা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ। এটা একটা ফর্মেটিভ টেস্ট, আমি আরেকটা প্রতিষ্ঠানে নিয়েছিলাম। সরি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন নাম মেনশন করার কারণে, সরি। এখানে একটু আপনারা একটু অ্যান্সার করেন তো দেখি, এই 1 নম্বর এমসিকিউর অ্যান্সারটা কী হতে পারে? দেখা যায় স্যার ম্যামরা প্লিজ একটু বলেন, দেখা যায় কিনা, আবার সেটাও তো আমি শিওর না। কথা তো বলছেন না প্লিজ। ভাইয়া দেখা যাচ্ছে, আপনি স্ক্রিনটা বারবার নাড়াচ্ছেন তো, একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা শিওর হওয়ার জন্য নাড়াচ্ছিলাম আর কি। এবার একটু বলেন প্লিজ, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবেন, সবাই চেষ্টা করেন, কারণ এটা তো আপনার পার্টিসিপেট করা উচিত। 1 নম্বরের অ্যান্সারটা কি হতে পারে? কি হবে ভাইয়া? লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। বি হবে তাই না ম্যাম? আচ্ছা, তাহলে আমরা জি। এটার অ্যান্সারটা বি দিলাম। ওকে, গুড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরেরটার অ্যান্সার, 2 নম্বরের অ্যান্সার কি হবে? সময় বেশি নেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ, আপনাদেরকে 1 ঘন্টা সময় দিবে পুরো একটা অ্যাসেসমেন্টের জন্য। 2 নাম্বারটা হচ্ছে সি, হেয়ার নেট হবে। চমৎকার, থ্যাংক ইউ ম্যাম, গুড অ্যান্সার করেছেন। আচ্ছা, 3 হ্যাঁ, কি নাম্বারটা, হবে? 3 নাম্বারটা কি হবে ম্যাম? I think কি হবে? There is something wrong with the system. একটু ব্যাখ্যা সহ বলবেন প্লিজ ম্যাম, কেন? প্রয়োজনে প্রশ্নটা কি বুঝলেন সেটা একটু বলতে হবে। প্রশ্ন দেখছেন, আপনারা কিন্তু সবাই ইংলিশে এক্সপার্ট। আপনাদেরকে নটিয়েট করানোর জন্য বা বর্তমানে এই ইংলিশ ফর ওয়ার্কের টুলসগুলো একটু কঠিনভাবে ডেভেলপ হচ্ছে, হ্যাঁ। কঠিনভাবে বলতে একটু বড় করে দেয়, ঘুরায় গাড়ায় করে আর কি। সেটা বুঝতে পারলে, প্রশ্ন বুঝতে পারলে ওকে ডান। কেন ম্যাম, কেন সি হলো একটু বুঝায় বলেন। আচ্ছা, আমি একটু বুঝায় বলি, হ্যাঁ। হোয়েন এ কলিগ রেইজ এ ওয়ার্কপ্লেস ইস্যু, ধরেন আপনার অফিসে একটা ইস্যু হলো। আচ্ছা, হুইচ ফ্রেজ, আপনি নিচের কোন ফ্রেজটা ব্যবহার করবেন অফার এ সলিউশনের জন্য? এখানে হচ্ছে রেদার দেন সিম্পলি ডিসক্রাইবিং, অর্থাৎ আপনি সাধারণত কোনো ডিসক্রাইবিং না, হ্যাঁ, বা কমপ্লেইং না অ্যাবাউট দিস প্রবলেম, আপনি তাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন দিবেন। ঠিক আছে, সলিউশন আসছে কোথা থেকে আপনি দেখেন, আপনি এখানে সিটা অ্যান্সার বলছেন দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য সিস্টেম। এটা তো আপনি কি করলেন, ডিসক্রাইবই করে ফেললেন। আপনাকে কিছু বলছে রেদার দেন, মানে আপনি ডিসক্রাইব করতে পারবেন না, প্রশ্ন কিন্তু এটা বলছে ডিসক্রাইব করা যাবে না, বলছে এখানে আপনাকে বলতে হবে কি সলিউশনের জন্য, সলিউশন চাইতে হবে। তাহলে সলিউশন কোনটা? আপনি রহিম স্যারের সাথে কথা বলেন, তাহলে সলিউশন হয়ে যাবে, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে ম্যাম, তাহলে প্রশ্নগুলো কিন্তু বুঝতে হবে। 4 নাম্বারটা প্লিজ শেয়ার করেন আপনারা প্লিজ। সময়টা চলে যাচ্ছে প্লিজ। কি ব্যাপার, সবাই কথা বলছে না? চলে যাচ্ছে স্লাইডগুলো। আচ্ছা ম্যাম, একটু দেখেন, দেখে দেখে বলেন না প্লিজ, সবাই শেয়ার করেন, তাহলে তো বুঝতে পারতেছেন যে আসলে বুঝতে পারবো যে আপনারা কতটুকু পারেন। এগুলো তো বেসিক কোশ্চেন, প্রয়োজন আরেকটু বড় করে দিই। 4 নম্বরের অ্যান্সারটা কি হতে পারে?
full lighting in the classroom মানে এ হবে। আচ্ছা এ হবে, হ্যাঁ তাই না? কেন ম্যাম, কেন ম্যাম এ কেন হবে? এ পুর লাইটিং কি এটা কি এই আর্গোনমিক হ্যাজার্ডের মধ্যে পড়ে না? এটা হচ্ছে সি হবে। সি হবে, হ্যাঁ। না না সাইকোলজিক্যাল যেহেতু তাহলে হচ্ছে ফলটি ইলেকট্রিক্যাল ওয়্যারিং হতে পারে আর নয়তো স্লিপারি ক্লাসরুম হতে পারে ক্লাসরুম ফ্লোর হতে পারে। প্রশ্নটা বুঝতে হবে ম্যাম। এখানে দেখেন বলছে সাইকোলজিক্যাল হ্যাজার্ড, সাইকোলজিক্যাল রেদার দেন ফিজিক্যাল হ্যাজার্ড হওয়া যাবে না। প্রশ্ন কিন্তু ঘুরাচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে সি হবে। সি এটা হবে, একেবারে এখন মিস্টেক। শিওর হ্যাঁ এইটা হচ্ছে মিস্টেক answer। হয়ে সি সি। তাহলে এইটা কি বুঝতে পারতেছেন যে প্রশ্ন বুঝতে জানাটা অনেক বড় ইম্পর্ট্যান্ট একটা ইস্যু এই ইংলিশ ফর ওয়ার্কে। হ্যাঁ ভবিষ্যতে কিন্তু অনেক কঠিন প্রশ্ন হয়ে যাবে। প্রথম তো সিএস থেকে কোট করেছে, আমাদের সময় তো একদম পুরা সিএস থেকে কোশ্চেন আসছে। এখন একটু ঘোরায় আসে। এই 5 নাম্বার অ্যান্সারটা একটু বলেন। হুইচ ফ্রেজ ইজ স্পেসিফিক্যালি ইউজ টু কনফার্ম দ্যাট এ লিসেনার হ্যাজ কারেক্টলি আন্ডারস্টুড, অর্থাৎ লিসেন যার কাছে বলতেছেন সে বুঝছে কিনা, তাকে যে ইনস্ট্রাকশনটা দিলেন রেদার দেন, এখানে কিন্তু বলে দিয়েছে দেখেন গিভ ইনস্ট্রাকশন সেলফ, এটা করা যাবে না। তাকে আপনি ইনস্ট্রাকশন দিবেন না, বাট সেই ইনস্ট্রাকশনটা বুঝছে কিনা এটার জন্য আপনি কোনটা জিজ্ঞেস করবেন, কোনটা বলবেন? আচ্ছা এটা হবে ইজ দ্যাট ক্লিয়ার, হ্যাঁ এই Is প্রশ্নটা it that clear? একটু একটু আর্লি করতে হবে। সবাই করতেছে না কেন আমি বুঝতেছি না, এই ব্যাচে ক্লাসটা মজা হচ্ছে না আজকে শেষ মুহূর্তে আর কি। হ্যাঁ সবাই যদিও ম্যাচিউর, আমি অন্যান্য ব্যাচে তো সবাই রেসপন্স করবে অ্যাটলিস্ট, যেটা পারার জায়গা তো পারি পারি বলতে অসুবিধা কোথায়? এখন এখানে একটু এই প্রশ্নটা একটু দেখেন, এটার উত্তরটা কী হবে? 6। SFPC হতে পারে এটা। আচ্ছা তাহলে এই আগে এইগুলোর অ্যান্সার করার জন্য এগুলোর ফুল ফর্ম জানতে হবে তাই না? এটা দ্বারা বোঝায় কি প্লিজ রেসপন্ড, এটা দ্বারা বোঝায় কি ফর ইউর ইনফরমেশন, অ্যাজ সুন অ্যাজ পসিবল, টু বি ডিটারমাইন্ড, এগুলো বোঝায় না? এখন এখানে প্রশ্নটা বোঝেন কোনটার সাথে ম্যাচ হচ্ছে। হুইচ অ্যাব্রিভিয়েশন ইজ কারেক্টলি ইউজ ইন প্রফেশনাল ইংলিশ কমিউনিকেশন টু শেয়ার ইনফরমেশন? শেয়ার ইনফরমেশনের ক্ষেত্রে আপনি কোন অ্যাব্রিভিয়েশনটা ব্যবহার করেন? তাহলে এটা হইতে পারে না ফর ইউর ইনফরমেশন। ধরেন কেউ আপনাকে একটা ইনফরমেশন শেয়ার করলো, আপনি বলেন থ্যাংক FYI ফর ইউর ইনফরমেশন, ফর ইউর সেন্ডিং, থ্যাংকস ফর সেন্ডিং FYI এই কথাটা বলতে পারেন। তার মানে অ্যান্সার হচ্ছে এটা। প্রশ্ন বোঝাটা এখনও ক্লিয়ার না। চলেন পরেরটা একটু দেখি, 7 নাম্বারটা। ইমেইল হবে। ইমেইল হবে। ইমেল হবে, থ্যাংক ইউ সো মাচ, অনেক চমৎকার একটা অ্যান্সার পেয়েছি। 8 নাম্বারটা ম্যাম। Occupational safety and health science যেগুলো থ্যাংক ইউ সো ওয়ার্কপ্লেস। মাচ। হ্যাঁ ওয়ার্ক প্লেসের সাথে এটা রিলেটেড তাই না ম্যাম? ওয়ার্ক প্লেসের সাথে যায়, কিন্তু এটা অনেকে দেখলাম যে রোড টোড দিয়ে বসায় রাখে আর কি, এটা ভুল করা যাবে না। হ্যাঁ কেন এটা আসছে আমার কথাটা বুঝেন। এখানে আপনার তো এটা ওয়ার্কপ্লেস সাইন্স যেটা সেটা আমরা সবসময় অফ সাইন যেগুলো ওটাই ফলো করে থাকি। সবগুলো ফলো করে থাকেন, গুড। এরপরে এটা এটা ম্যাম 9 নাম্বারটা। ম্যানুয়াল টাস্কের জন্য হচ্ছে আমরা গ্লোভসটাই ইউজ করি।
চমৎকার, থ্যাংক ইউ ম্যাম। আপনি কে বলছেন, নাহিদা ম্যাম বলছেন নাকি? জি জি। জি ম্যাম, তাহলে এইটার একটু অ্যান্সারটা করবেন প্লিজ, পরেরটা 10 নম্বরটা। আচ্ছা, রিপোর্ট, এটার সাথে রিপোর্টের সাথে কোনো সম্পর্ক? ফোর্টিন, হ্যাঁ জি, সিম্পল রিপোর্ট। না, এটা হবে না অ্যান্সার, অ্যান্সারটা এটা হবে না। সিম্পল রিপোর্টের সাথে এটার সাথে কিছুই যাচ্ছে না। হ্যাঁ, দেখেন আপনারা যারা সিবিটিএ পড়েছেন আপনারা জানেন জব শিট। জি, জব শিটের ভিতরে আমাদের বর্ণনা করা থাকে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ কোন ধাপে ধাপে কাজটা করব। হ্যাঁ, হ্যাঁ, স্পেসিফিকেশন দেওয়া থাকে, হ্যাঁ। জি, তাহলে এটা হচ্ছে কি জব শিট, এটা একটু বুঝতে হবে। থ্যাংক ইউ ম্যাম, আপনি শেয়ার করছেন প্লিজ। এরপরে 11 নাম্বারটা একটু বলবেন। 11 নাম্বারটা খুব ট্রিকি কোশ্চেন, এটা বুঝে করতে হবে। বলেন। So why do you want to work here? চমৎকার, কেন ম্যাম এখানে আপনি কেন এটা বললেন? এটা আমি আলোচনা করে ফেলছিলাম মাঝখানে, তাই না, যে সে কতটা মোটিভেটেড এটা বোঝার জন্য। তো এখানে অনেকে অ্যান্সারটা ভুল করে, কেন জানেন? সে ধৈর্যই এটা বলে দেয় যে এটা বলে ফেলে বা এখান থেকে একটা দিলে বুঝে ফেলে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এই কোশ্চেনটা বারবার রিপিট হয় আর কি। হ্যাঁ, এটা আপনাদের ইয়েতে আসে। এটার উত্তর কি? এটা সো হবে, it was raining so we stayed at home. চমৎকার ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এরপরেরটা ম্যাম। Head towards, যেটা অপশন ডি। 13 নম্বর অপশন ডি। আচ্ছা, কেন এটা মনে হচ্ছে এটা ভুল হচ্ছে? হ্যাঁ, উইদাউট চেঞ্জিং ডিরেকশন বলো, গো স্ট্রেট অর হেড টুয়ার্ডস। গো স্ট্রেট, ইয়েস। 13 নম্বরটা সি হবে। থ্যাংক ইউ ম্যাম, হয়েছে। আচ্ছা, এবার আসেন 14 নম্বরটা ম্যাম। Which phrase most accurately describe location that immediately after? হ্যাঁ, immediately after another building, এটা বুঝাইতে হলে কোনটা লিখবেন? নেক্সট ডোর, এরকম। এটা হবে ইট জাস্ট পাস্ট। হ্যাঁ, দেখেন এখানে রেদার দেন বলছে কি বিসাইড ইট অর অ্যাক্রস ফ্রম ইট, এই কথাটা আবার বলে আবার আপনার কিন্তু আউলে দিচ্ছে। হ্যাঁ, এটার অ্যান্সার হবে এটা। আচ্ছা, 15 নম্বরটা আরএসভিপি। এটা হবে এইটা। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার দেখেন এইখানে এইবার দেখেন রিটেন কোশ্চেনগুলো কিন্তু খুব কঠিন আসে। হ্যাঁ, মানে একটু ট্রিকি হয়ে যায়। দেখছেন, এই যেখানে আপনাকে বলা হয়েছে সিভির মধ্যে আমরা কি ইনক্লুড করি, আমরা পার্সোনাল ইনফরমেশন অ্যাড করি,
তারপরে এখানে দেখছেন আপনাকে বলে দিয়েছে, দেখেন টেলিফোন কনভারসেশনের কি কম্পোনেন্টগুলো কি কি। টেলিফোন কনভারসেশন আমরা কি করি, আমরা প্রথমে গ্রিটিংস করি, তারপর আমরা পারপাস অফ কল শেয়ার করি, কনফার্ম করি, কনক্লুড করি, তাই না। এবার এখানে দেখেন, এখানে বলছে আইডেন্টিফাই দ্য ভেরিয়াস টিম মেম্বার। আপনাকে বলছে কয়েকটা টিম মেম্বার বলো, যেমন কি হতে পারে, টিম মেম্বার কারা কারা থাকে, সুপারভাইজার, কলিগ, তারপর সিনিয়র, জুনিয়র, এগুলো থাকে না, প্রত্যেকের রোলটা আবার ডিসক্রাইব করতে বলছে, দেখছেন। তার মানে এরকম জায়গা দিয়ে দিবে। তারপর এখানে দেখেন বলছে কি ডিসক্রাইব প্রেজেন্টেশন প্রেজেন্টেশন স্ট্রাকচার কি, প্রথমে কি হয়, প্রথমে গ্রিটিংস বা ওয়েলকাম, তারপর মাঝখানে প্রথমে ইন্ট্রো, পরে বডি, পরে এফএকিউ, পরে ক্লোজ, অথবা এফএকিউ তারপর ক্লোজ। তারপর দেখেন এখানে বলছে কি ডিসকাস দ্য ইম্পর্টেন্স মেন্টাল হেলথ, ভালো স্বাস্থ্য বলতে কি বোঝায়, এবং ভালো মস্তিষ্ক বলতে কি বোঝায়, মন ভালো রাখার জন্য থাকা বলতে কি বোঝায়, এটা কীভাবে ভালো রাখা যায়। আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, হ্যাঁ এটা তো চার্জ আসছে। আচ্ছা, আইডেন্টিফাই কমন কনফ্লিক্ট ফোকাস। আচ্ছা, আমাদের অফিসে সাধারণত কী কী ধরনের ফোকাস হয়, ওই যে স্যালারি ইস্যু নিয়ে সমস্যা হয়, তারপরে রিলেশনশিপের সমস্যা হয়, অনেক ধরনের সমস্যা হয়, এগুলো বলতে বলছে। আচ্ছা, কোনো একজন ব্যক্তি কীভাবে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারে, স্টেপগুলো শেয়ার করতে বলছে। 6টা হ্যাবিট শেয়ার করতে বলছে, যেমন ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ড বিফোর ইটিং, ইউ শুড স্লিপ প্রপারলি, ইউ শুড টেক রেস্ট, এরকম এভাবে করে 6টা বলতে বলা হয়েছে। তারপরে ধরেন এখানে আপনাকে বলা হয়েছে বাংলাদেশে যতগুলো কাইন্ডস অফ ফেস্টিভ্যালস আছে, প্রত্যেকটা ফেস্টিভ্যাল নিয়ে আপনাকে 5টা সেন্টেন্স লিখতে বলা হয়েছে। তারপর দেখেন পয়লা বৈশাখ নিয়ে আপনাকে 6 সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। 21শে ফেব্রুয়ারি নিয়ে 6 সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তারপরে দেখেন এখানে আপনাকে বলা হয়েছে প্রফেশনাল কমিউনিকেশন ইজ ইম্পর্ট্যান্ট হোয়েন ডিসকাসিং জব, মানে আপনাকে প্রফেশনাল কমিউনিকেশন নিয়ে এখানে গুরুত্বটা লিখতে বলছে। ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম বলতে কী বোঝায় সেটা লিখতে বলা হয়েছে। হোয়াই সিকোয়েন্সিং ইজ ইম্পর্ট্যান্ট, সিকোয়েন্সিংটা কেন গুরুত্বপূর্ণ সেটা লিখতে বলছে। সিকোয়েন্স মেনটেন করলে কি হয়, আলোচনা লজিক্যাল হয়, স্ট্রাকচার ওয়েতে হয়, এগুলো মেনশন করতে বলা হয়েছে। হ্যাঁ, তারপর দেখেন এই যে আপনাকে এখানে বলা হয়েছে ট্রাফিক সাইন্স আমাদেরকে কি করে, ট্রাফিক সাইন আমাদেরকে হেল্প করে, কোথায় গাড়িটা থামাবো, কোথায় জোরে চালাবো, কোথায় গতি কমাবো, এই বিষয়গুলো হেল্প করে। এবং অস অ্যাপ্লাই করব কিভাবে সেটা আমাদেরকে বর্ণনা করা হয়েছে। অস অ্যাপ্লাই করবো আমরা কীভাবে সেটা বর্ণনা করতে বলছে। তারপর দেখেন পোলাইট অ্যান্ড প্রফেশনাল কমিউনিকেশন, অর্থাৎ ভদ্রভাবে অফিসে যোগাযোগ করলে কি হয় না হয় এইগুলো আমাদেরকে এখানে বর্ণনা করা হয়েছে। এখন আপনাদেরকে বলি, এই প্রশ্নটা একটু কঠিন মনে হইতে পারে আপনাদের কাছে, কারণ কি জানেন, আমি নিজেই একটু কঠিন করে বানাইছি, এটা আমি নিজেই কঠিন করে বানিয়েছি, এই জন্য একটু কঠিন মনে হচ্ছে। কিন্তু এবার সহজ কিছু কোশ্চেন আপনাদের সাথে সামনে শেয়ার করি, যেগুলো বারবার এসেছিল অ্যাসেসমেন্টে, এইগুলোর মধ্যে থেকে একটু শেয়ার করে আপনারা যদি একটু অ্যান্সার করেন প্লিজ। এটার 1 নম্বরটা কী হবে, Let's work together on this. চমৎকার, থ্যাংক ইউ ম্যাম, এটা অ্যান্সার হয়েছে। হ্যাঁ, পরেরটা ম্যাম, অ্যাপোলজির সাথে কোনটা যায়, Sorry for the delay. থ্যাংক ইউ। তারপরে 3 নম্বরটা মেকিং সাজেশনের সাথে কোনটা যায়, টু সলভ ইস্যু। The best solution is to talk to her. থ্যাংক ইউ ম্যাম। এরপরেরটা এটা তো এটা আমরা পাইছিলাম একটু আগে, তাই না, এই যে হ্যাঁ, এটা repeat হয়েছে, হ্যাঁ, so এটা ক্যান্ডিডেট পার্সোনাল ব্যাকগ্রাউন্ড জানতে চাইলে কি প্রশ্ন করব, Can you tell me about yourself? থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তারপরে এটা এই যে আমি আপনাদেরকে সিকোয়েন্স এই পিরিয়ডগুলো শিখাইছিলাম, তাই না, এখান থেকে কোনটা আয় দেখেন, হাউ লং, Duration and period. থ্যাংক ইউ সো মাচ। 7 নম্বরটা পোলাইট ফ্রেজ, পোলাইট বললে Could you please tell me? ওই ওয়াও নাইস। তারপরে এটা অ্যাডভাইস, ট্রিটমেন্টের জন্য অ্যাডভাইস, You should সি এ ডক্টর, see a doctor. এরপরেরটা কমন আসছে,
এটা আপনি একজন শিক্ষার্থী বুঝছে কিনা এটা বোঝার জন্য এটাও কমন, হ্যাঁ। এরপরে এইটা বলেন, এইটা প্লিজ রেসপন্স, এটাও কমন পড়ে গেছে। আচ্ছা এইটা একটু বলেন প্লিজ, 12 নাম্বারটা। ফাইনাল স্টেপে আমরা কি ব্যবহার করি? ফাইনালি। ফাইনালি, গুড। খুব সহজ না এগুলো, এগুলো শুরুর দিকে আসতো, কিন্তু এখন আর এগুলোর জন্য বসে থাকেন না প্লিজ। আচ্ছা এইটা ডিজিটাল কমিউনিকেশন, এটা তো যে ইমেল যেটা ওটা বেশি হয়েছে। আচ্ছা এটাও অস, তাই না? আচ্ছা এখানে আমাদের কিছু প্রশ্ন আছে, এগুলো একটু আপনারা দেখবেন। আরেকটা কোশ্চেন আছে এখানে, ভাগ্যক্রমে আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি, হ্যাঁ।